জয়েন করেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে। আমি আবারও সেই ফাইল শেয়ার করে দিচ্ছি। চ্যাট বক্স থেকে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন আপনার কম্পিউটারে। অবশ্যই ডাউনলোড করে নেবেন। ইন্টারনেট থেকে ওপেন না করে ডাউনলোড করে সেই ফাইলের উপরে কাজ করবেন। আমি ট্রেনিং প্রসিডিউরটা একটু বলছি। আমরা ক্লাসের আগে ক্লাস ফাইল দিব, ক্লাসের পর ক্লাস সলিউশন ফাইল, এবং ক্লাসের শেষে আপনাদেরকে ক্লাসের ভিডিও প্রোভাইড করা হবে। কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েরি থাকে, ক্লাস চলাকালীন অবস্থায় ভিডিও অন করে অডিও অন করে কথা বলবেন। আমি চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য। তারপর ক্লাসের পরে যদি কারো কোনো প্রবলেম থাকে সেইটার বিষয়ে প্রশ্ন করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে আপনারা পিকচার দিয়ে বা রেফারেন্স দিয়ে প্রশ্ন করবেন। সেখানেও সবসময় আমরা কানেক্টেড থাকবো এবং চেষ্টা করব আপনার কোয়েরিগুলোর সলিউশন দেওয়ার জন্য। এছাড়া আপনার কাজ করতে গিয়ে, অর্থাৎ অনেকেই অলরেডি হয়তো এক্সেলে কাজ করতেছেন, সেখানে কোনো প্রবলেম ফেস করতেছেন, সেই বিষয়েও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের সেশন রাইট টাইমে শুরু হবে। দ্যাট মিনস আজকের সেশন শুরু হওয়ার কথা ছিল 8:45-এ, ডে 1। এই জন্য সবাই যুক্ত হলো। সবাই যুক্ত হওয়ার জন্য আমরা একটু 5 মিনিট ওয়েট করেছি এবং আজকের সেশন আমরা এখন শুরু করে দিয়েছি। নেক্সট ডে গুলো থেকে আমরা অন টাইমে ক্লাস শুরু করব। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চেষ্টা করবেন প্রতিটা ক্লাসেই জয়েন করতে, কারণ ওই রেফারেন্সের ক্লাস হয়তো আমি কথা বলবো, তখন একটু বুঝতে অসুবিধা হবে। আবার এই একটা ব্যাপার হচ্ছে যে একদিন দুদিন মিস দিলে পরে আবার একটু আগ্রহটাও কমে যায়। আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য ইম্পর্টেন্সটাও কমে যায়। আবার এরকম হয় যে আচ্ছা 2-3টা করতে পারি না, থাকুক, আবার 2 দিন পরে জয়েন করবেন বা ব্যস্ততা আছে। তো এটাকে ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আপনি যদি কোনো বিষয় শেখার জন্য আন্তরিকতার সহিত সময় দেন তাহলে সেটাও আপনাকে কোনো কিছু রিটার্ন দিবে। আর এই ট্রেনিংটা, এখানে আমি জানি স্টুডেন্টস রয়েছেন, অনেক এখন জব করছেন, সার্ভিসে আছেন, এরকম পিপল রয়েছেন। একটা বিষয় হচ্ছে এই ট্রেনিংটা একটা প্রফেশনাল ট্রেনিং। প্রফেশনাল ট্রেনিং মানে হচ্ছে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এটা সরাসরি হেল্প করবে। আর যারা প্রফেশনে আছেন তারা তো এখনই হেল্প পাবেন। সেই জন্য এটা যেহেতু ডিরেক্টলি রেজাল্ট নিয়ে আসবে, সেহেতু একটু গুরুত্ব দিয়ে ক্লাসে উপস্থিত থাকবেন। আর এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, অ্যাক্সেস কঠিন কিছু নয়। এই সবগুলো বিষয়ই সহজ এবং এই সফটওয়্যার গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সহজ বলেই এগুলো ব্যবহার হয়। কিন্তু যদি আপনি সহজ জিনিসটা না জানেন তাহলে সেটাই কিন্তু কঠিন। এই জন্যই আপনাদেরকে এই বিষয়গুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। এক ধরনের বলতে পারেন যে আমি আপনাদেরকে শেখানোটার থেকে মূল বিষয় হলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব অনেকগুলো টুলস এর সাথে। সেগুলোর সাথে আপনি পরিচিত থাকলে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। আর যদি পরিচয় না থাকে টুলস গুলোর সাথে, তাহলে সেটা তার ব্যবহার করাটা ইজি হবে না। সেজন্যই আপনাদেরকে আমরা অনেকগুলো টুলস এর সাথে পরিচয় করাবো। এক্সেলে অনেক টুলস রয়েছে, বিভিন্ন কনসেপ্ট থেকে, পারপাস থেকে। আর একটা ব্যাপার বলে রাখি, আপনারা জানেন যে এই সেশনে যারা যুক্ত হয়েছেন সবাই যে এক্সেলের একটা বেসিক লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে এরকম নাও হতে পারে। অনেকের হয়তো বেসিক লেভেলের এক্সপিরিয়েন্স আছে, যারা জানেন, স্কিল রয়েছে, আবার অনেকে মোটামুটি ভালোই জানেন, আরেকটু ভালো জানার জন্য যুক্ত হয়েছে। তো আমি বলবো যে যারা একটু জানেন তারা একটু প্যাশেন্স নিয়ে কানেক্টেড থাকবেন। হয়তো 1টা 2টা ক্লাস একটু বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এরপরেই তো চলে আসবে যে বিষয়গুলো, সেগুলো হয়তো আপনি ওইভাবে জানেন না, জানলেও প্রফেশনাল ওয়েতে জানেন না, অথবা কিছু না কিছু নতুন জিনিস আসবেই যেটা আপনার অজানা ছিল। তাই বলবো যারা জানেন তারাও একটু ধৈর্য নিয়ে কানেক্টেড থাকবেন। অনলাইন ট্রেনিং, আপনি ওখানে বসে বসে মনোযোগ দিয়ে দেখছেন নাকি দেখছেন না সেটা এখান থেকে অ্যাকচুয়ালি 100% অবজার্ভ করা সম্ভব হয় না। সেজন্য নিজ উদ্যোগেই আপনারা অ্যাটেন্টিভ থাকবেন। তাহলে যেটা হবে যে একসময় একটা আগ্রহ তৈরি হয়ে যাবে, 1টা 2টা 3টা ক্লাস গেলে তখন আবার আপনাদের অ্যাটেনশন ড্র করার জন্য আলাদা চেষ্টা করতে হবে না, এমনি আপনার আগ্রহ তৈরি হবে। সেজন্য প্রথম থেকেই কানেক্টেড থাকুন। যারা এর আগের সেমিনারে ছিলেন তাদেরকে আমি এই যে স্ক্রিনটা দেখাচ্ছি এইটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছিলাম। একটু রিভিউ করে আমি পরের টুলসে যাব, একটু রিভিউ করে। অর্থাৎ এখানে খুব বেশি সময় দিব না, যদি কারো প্রশ্ন না থাকে, বুঝতে অসুবিধা না হয়, বিষয়গুলো সহজ এখানকার, এই জন্য একটু ফাস্ট গিয়ে আমি তারপরের স্টেপে যাচ্ছি
এবং এখানে ইন্টারফেস নিয়ে কিছু কথা আছে, আমি ইন্টারফেস নিয়ে কিছু কথা বলবো। প্রাথমিকভাবে আমি ইন্টারফেস নিয়ে কথা বলে তারপরে এই শিটে আসছি। আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করে জানাবেন যে আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কারো শুনতে প্রবলেম হচ্ছে কিনা। স্যার ক্লিয়ার। জি স্যার Okay. ক্লিয়ার। অনেক সময় হতে পারে কিন্তু স্যার আমি আপনার এই শীটটা পাচ্ছি না স্যার। আচ্ছা, আমি ওই যে আপনাদের চ্যাট বক্সে এই শীটটা শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। যারা নতুন জয়েন করেছিলেন তারা হয়তো এই শীট দেখতে পাচ্ছিলেন না। আশা করি এখন এই লিংক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। যে নতুন জয়েন করেছিলেন যারা 2 জন সম্ভবত, তারা এখান থেকে আবার ডাউনলোড করে নেন। ওকে, এইটার মধ্যে এই শীটটা রয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাজ এ ট্রেনার, বাট আপনারা ইউ ক্যান আপনারা এটা ভাবতে পারেন ইটস লাইক ভেরি ফ্রেন্ডলি। আপনারা যে কোনো প্রশ্নই এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল যে কোনো ধরনের প্রশ্ন ফ্রিলি আপনারা করতে পারেন। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো যে আমি হয়তো পড়াচ্ছি কোনোটা কিছু বুঝতে পারছেন না, অথবা আসলে আমার বোঝানোর প্রসেসটাও ঠিক হচ্ছে না, তখন হয় আপনারা অডিও অন করে বলবেন যে স্যার একটু রিপিট করলে ভালো হয়, বা এই ধরনের কিছু শব্দ ব্যবহার করলে আমি আবার রিপিট করব। তো এই হচ্ছে প্রাথমিক কথা। আর এছাড়া অন্যান্য কোনো বিষয় অর্থাৎ অ্যাডমিশন বা আরো কোনো সার্ভিসেস ইত্যাদি এইসব বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন দিদারুল ইসলাম ভাইয়ের সাথে। আপনাদেরকে অলরেডি হয়তো ইনফরমেশন দেওয়া হয়েছে, মেইল করা হয়েছে, সম্ভবত দিদার ভাই ছাড়া আরো সাপোর্টে আরো কেউ থাকতে পারে, তাদের সাথে আপনারা কথা বলবেন। আমি ট্রেনিং ডিপার্টমেন্টে আমি এজ এ ট্রেনার আপনাদের ট্রেনিং রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, কোশ্চেন কোয়েরি আছে, সেগুলো সমাধান করার বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর being connected with us from the invitation from skill jobs সম্পর্কে আপনারা জেনে থাকবেন। এবং তারপরেও বলবো যে আপনারা স্কিল জবস ওয়েবসাইটে সার্চ করে আপনাদের সার্ভিসেস গুলো দেখে নেবেন। এখানে বেসিক ক্যালকুলেশনের কিছু বিষয় এবং সেটার উপর একটা শীট দেওয়া আছে। এর আগে আমি ইন্টারফেস নিয়ে একটু কথা বলি। ইন্টারফেস হচ্ছে আমি যখন যে সফটওয়্যারে কাজ করব তখন সেটার আউটলুক, এই বাইরের সাইডে যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করে, সেটার ইনস্ট্রাকশন কি, সেগুলো জেনে রাখা। যেহেতু এটা একটা প্রফেশনাল ট্রেনিং, সেহেতু এই টুলস গুলোর প্রফেশনাল নেম বা ইনস্ট্রাকশন কিভাবে দিতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো। হ্যাঁ, এভাবে আমরা জানি এগুলোকে মেনু বলে। অনেকেই এখানে জানি যারা জয়েন করেছেন। 20 জন যদি জয়েন করে থাকেন, 7 জন বলবেন এগুলোকে মেনু বলে, আবার 4 জন বলবেন এগুলোকে ট্যাব বলে, আরো কয়েকজন এইগুলোর নাম কি জানেন না, এইরকম ইয়াটা। আর প্রফেশনাল এইগুলোর নেম হচ্ছে আসলে ট্যাব, TAB, ট্যাব। এই মেনু যেটা আগে বলতো, এগুলো আগের ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ না। বর্তমানে মাইক্রোসফটের যত সফটওয়্যার, যত সার্ভিসেস সব প্রায় ট্যাব বেসড। তার মানে ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলাস ট্যাব, জেটা ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, এভাবে ডেভেলপমেন্ট ট্যাব এখানে রয়েছে। আরো অন্যান্য ট্যাব প্রয়োজনে অ্যাডিংস হিসেবে এখানে অ্যাড করা যায়, অ্যাড করে আনা যায়। অ্যাডিংস আরেকটা জিনিস। ওকে, ফাইলের মধ্যে যা রয়েছে এগুলো আপনারা বেসিক কম্পিউটার যারা ব্যবহার করেন সবাই জানেন। তারপরেও আমি একটু বলবো, নিউ হচ্ছে নতুন কোনো ফাইল নেওয়ার জন্য এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে এবং এখানে স্যাম্পল ফাইল রয়েছে। আর এই স্যাম্পল ফাইলগুলোকে বলা হয় টেমপ্লেটস। মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে টেমপ্লেটস, আর এই জন্যই এখানে লেখা রয়েছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। অনলাইনে অনেক টেমপ্লেটস আছে বিভিন্ন বিষয়ের উপরে, এখান থেকে আপনারা লার্নও করতে পারবেন, শিখতে পারবেন অর্থাৎ, এবং অন্যান্য বিভিন্ন ফাইলের ফরম্যাট রয়েছে সেগুলো আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আমি একটা ফাইলে ক্লিক করলাম, এটা ক্রিয়েট বললাম, এটা ডাউনলোড হয়ে আসবে। উইকলি কোর্স স্কেজুয়াল, এখানে স্কেজুয়াল রিলেটেড একটা ফর্ম তৈরি করা রয়েছে, এখানে হয়তো বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া যাবে। এরকম ধরনের বিভিন্ন রকমের স্যাম্পল ফাইল, সুন্দর ছবি টবি দেওয়া, ডিজাইন করা রয়েছে এটা মাইক্রোসফট থেকে। ফাইলে এসে ওপেন হচ্ছে এক্সিস্টিং কোনো ফাইল, মানে আমি অন্য আরেকটা ফাইল ওপেন করতে চাচ্ছি যেটা আমার কম্পিউটারে আছে, হয়তোবা কম্পিউটারে না থেকে ওয়েবে আছে, সেখান থেকে আমরা এখানে নিতে পারবো, ব্রাউজ করে সেই ফাইলটা আমি ওপেন করতে পারবো, আবার আলাদাভাবে গিয়েও ওপেন করতে পারবো। ইনফো হচ্ছে এই সফটওয়্যার এবং এই ফাইল সম্পর্কে ইনফরমেশন আছে এখানে, সফটওয়্যার না ফাইল সম্পর্কে। যেমন ধরুন এই ফাইলের সাইজ কত, 136 কেবি, এটা লাস্ট কবে মডিফাইড হয়েছে, কবে ক্রিয়েট করা হয়েছে, কবে প্রিন্ট করা হয়েছে, এই ধরনের ইনফরমেশন গুলো এখানে রয়েছে। আর এগুলো জানার প্রয়োজন হবে অনেক ক্ষেত্রেই, যখন ধরুন কোনো কনফিডেন্সিয়াল ফাইল কেউ প্রিন্ট করেছে, মডিফাই করেছে, লাস্ট কবে মডিফাই করেছে সেটা জানতে চাইবেন, তখন আপনারা এখান থেকে এগুলো জানতে পারবেন। এছাড়া
এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক নামে অপশন রয়েছে। এই প্রোটেক্ট ওয়ার্কবুক অপশন থেকে এই ফাইলকে পাসওয়ার্ড দিয়ে দেওয়া যায়, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া মাইক্রোসফট এক্সেল এর ফাইলটা ওপেন করা যাবে না। আমি একটু ফাস্ট বলতেছি এই জন্য যে এগুলো কিছু ডিসক্রিপটিভ কথাবার্তা আপনারা শুনলেই বুঝে ফেলবেন, সেই জন্য আমি স্লো যাচ্ছি না। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড বললে এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি ধরুন 1 2 3 পাসওয়ার্ড দিলেন, ওকে বললেন, আবারও পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলছে, আবারও 1 2 3 দিয়ে ওকে বলবেন, বলবে আ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক। এটা আমি যদি ক্লোজ করে দেই, সেভ চাইবে, সেভ না করলে আসলে পাসওয়ার্ডটা সেট হবে না, কেননা আমি যে চেঞ্জটা নিয়ে আসলাম সেটা চেঞ্জ অবস্থায় সেভ করতে রাখতে চাইলে সেভ করতে হয়। তো আমি এখন এই যে এক্সেল ডে 1 এটাই ছিল সেই ফাইল, এটা আমি ওপেন করার চেষ্টা করি, দেখবেন পাসওয়ার্ড ছাড়া আমি এটা ওপেন করতে পারবো না, পুরো স্ক্রিনটা হোয়াইট হয়ে আছে, এটা নিচে কি আছে আমি দেখতে পাচ্ছি না। কনফিডেন্সিয়াল ফাইলগুলো আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার আগে সতর্ক থাকতে হবে, কেননা পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান হয়তো এই ফাইল আবার আপনি নাও পেতে পারেন, কেননা পাসওয়ার্ড দেওয়া এই ফাইলকে আবার পাসওয়ার্ড ভাঙা যেমন অন্যান্য অনেক ক্ষেত্রেই পসিবল হয়, এটার মধ্যে পসিবল মানে আমার জানার মতো এই পর্যন্ত এটা টাফ, আমি মানে করি নাই এবং জানিও না এটা করা যায় কিনা, আসলে যায় না, মোটামুটি অনেক টাফ, হয়তো অনেক এক্সপার্ট লেভেলের লোকজন যারা প্রোগ্রামার তারা হয়তো করতে পারবে। হ্যাঁ, বাট পাসওয়ার্ড দিলে আপনাকে সচেতন ভাবে পাসওয়ার্ড দিতে হবে, যাতে পাসওয়ার্ড আপনি ভুলে না যান। আরেকটা বিষয় হলো পাসওয়ার্ড দিলে আপনি পাসওয়ার্ড যদি উঠাতে চান, অর্থাৎ লক করলে আনলক করা জানতে হবে। ইনফোতে গিয়ে প্রোটেক্ট উইথ ওয়ার্কবুকে এসে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে আবারও এসে এটা জাস্ট মুছে দিতে হবে, মুছে দিয়ে সেভ করতে হবে, তাহলেই পাসওয়ার্ড উঠে যাবে। এখন আর পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। আমি ক্লোজ করে আবারও ওপেন করে দেখাচ্ছি। ক্লোজ করে আমি আবার ওপেন করলাম, এবার আর পাসওয়ার্ডের প্রয়োজন হয়নি। আশা করি আপনারা একটা ফাইলকে, অর্থাৎ সেটা হোক ওয়ার্ডের ফাইল, এক্সেলের ফাইল, পাওয়ার পয়েন্টের ফাইল কিংবা অ্যাক্সেসের ফাইল, কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় সেই জিনিসটা বুঝে গিয়েছেন ইনফো থেকে এসে। এখানে আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমি বিস্তার এখন কথা বলবো না। সেভ এবং সেভ এজ নিয়ে একটা কথা শুধু বলবো, সেভ এজ হচ্ছে ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য, একটা আছে সেটাই ডুপ্লিকেট কপি চাচ্ছি। ইট মে বি ইন দ্য সেম ফরম্যাট, মেবি ইন দ্য ডিফারেন্ট ফরম্যাট, সেম ফরম্যাটে হতে পারে, ডিফারেন্ট ফরম্যাটে হতে পারে। এটা ডিফারেন্ট ফরম্যাট বলতে কি বোঝাচ্ছি, ধরুন ব্রাউজ করে সেভ করব, ডেস্কটপে সেভ করব, ফাইন, সেভ হয় এটা বাই ডিফল্ট সেভ এস টাইপ। এক্সেল ওয়ার্কবুক আমি এক্সেল হিসেবে সেভ করব না, এখানে অন্যান্য এক্সেল ছাড়াও অনেক রকমের ফরম্যাট রয়েছে এবং সেগুলোর কাজও রয়েছে। ওয়ার্কবুক এক্সেল, এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এক্সেল বাইনারি বুক, এক্সএমএল ডেটা ইত্যাদি, এগুলো প্রোগ্রামারদের জন্য রয়েছে, পিডিএফ করার জন্য রয়েছে, সিএসভি ফরম্যাট রয়েছে, কমা সেপারেটেড ভ্যালু, এগুলো বিভিন্ন সময় ব্যবহার হয়। আমার এই এক্সেল এর ফাইল সবসময় যে এক্সেল এ থাকবে নট লাইক দ্যাট, এই এক্সেল এর ফাইলকে হয়তো প্রোগ্রামাররা আপনার সার্ভারে দিয়ে দিবে, এটা থেকে ডাটা রিড করে সার্ভারে এই ডাটা নিয়ে যাবে, এরকম হতে পারে, ফাইল এটার সাথে কানেক্টেড থাকতে পারে, তখন কমা সেপারেটেড ভ্যালু সিএসভি ফরম্যাটে ডাটা নেওয়ার প্রয়োজন হতে পারে এক্সএমএল ডাটা ফরম্যাটে ডাটা নেওয়ার জন্য এক্সএমএল ফর এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর প্রোগ্রামিং, এই ডাটার প্রয়োজন হতে পারে। আবার আমি পিডিএফ এ সেভ করতে চাইতে পারি, আমার পিডিএফ এ সেভ করার প্রয়োজন হতে পারে। সেটার প্রয়োজন হওয়ার কারণ হলো যাতে এটা ভেঙে না যায়, এটা কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ না হয়, চেঞ্জ করা না যায়, এটা মূল পারপাস পিডিএফ এর। ধরুন আমি পিডিএফ হিসেবে আমি এখন দেখছি, এটা এখানে 2 পেজে আসছে, কারণ হচ্ছে এটা পেজ লেআউট ঠিকঠাক করা ছিল না, প্রিন্টিং পেজ লেআউট। সো এখানে পিডিএফ হিসেবে চলে আসছে, পিডিএফ হিসেবে একটা আলাদা ফাইল চলে আসছে। আমি ডেস্কটপে যদি যাই, এখানে দেখবো যে এক্সেল ডে 1 ক্লাস ফাইল সলিউশন সেম নামে একটা পিডিএফ ফাইল এখানে জেনারেট হয়ে গেছে। আমি জানি অনেকে এখানে জানেন কিভাবে পিডিএফ ফাইল জেনারেট করতে হয় এক্সেল থেকে, তারপরও আমি দেখে নিলাম। ফাইল থেকে সেভ অ্যাজ ব্রাউজ করে আপনি যেখানে সেভ করতে চান, যদি ডেস্কটপে চান ডেস্কটপে সিলেক্ট করে সেভ এস টাইপ চেঞ্জ করে পিডিএফ সিলেক্ট করে দিবেন। আমি একটু ফাস্ট বললে যদি আপনারা বুঝতে পারেন আমি এইভাবে কন্টিনিউ করব, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নক করবেন। এন্ড দেন প্রিন্ট ফর প্রিন্টিং, আপনারা জানেন প্রিন্ট করার জন্য এই প্রিন্টিং অপশন, এই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আমি এটার বেসিকটা একটু বলে দিচ্ছি এই জন্য যাতে ইনস্ট্যান্টলি কিছু জিনিস আপনারা জানতে পারেন। এর পরবর্তীতে প্রিন্টিং এর উপরে আলাদা ক্লাস রয়েছে, আমাদের আলাদা টপিক রয়েছে। কয় কপি হবে, ভেরি সিম্পলি এখানে প্রিন্টার যদি চেঞ্জ করতে হয়, যেমন একটা প্রিন্টার আছে আমি অন্য প্রিন্টার চেঞ্জ করব, আমি যে ডেস্কে আছি সেই ডেস্কের প্রিন্টারে না, আমি প্রিন্ট দিব আমার অফিসারের ডেস্কে অথবা সিনিয়রের ডেস্কে, আমার স্যারের ডেস্কে আমি প্রিন্ট দেবো, সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করলেই সেখানে গিয়ে প্রিন্ট হয়ে যাবে। পেজ নাম্বার বলতে হবে কত থেকে কত, এভাবে বলতে হবে। আবার এখান থেকেও পিডিএফ জেনারেট করা যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। এটা এরপরে গুলো হচ্ছে এখানে জাস্ট পেজ ওরিয়েন্টেশন আছে, কিভাবে প্রিন্ট, পেজ সাইজ আছে এখানে, একটা ইম্পর্টেন্ট জিনিস,
A4 সাইজ সিলেক্ট করতে হয়, কারণ নরমালি আমরা A4 সাইজে প্রিন্ট করি অথবা লিগ্যাল সাইজে প্রিন্ট করি। হ্যাঁ, লিগ্যাল সাইজ হচ্ছে B4ও বলা হয়, লিগ্যাল হচ্ছে লম্বা পেজটা যেটা সেটা। যাই হোক, এখানে আর কিছু আমি এখন বলবো না। শেয়ার হচ্ছে এই ফাইলকে পিডিএফ হিসেবে অথবা এক্সেল ওয়ার্কবুক হিসেবে ওয়ান ড্রাইভে শেয়ার করা যায়। ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের ভার্চুয়াল স্টোরেজ। যেমন গুগলের ভার্চুয়াল স্টোরেজ হচ্ছে গুগল ড্রাইভ, একই রকম ভাবে মাইক্রোসফটের ভার্চুয়াল স্টোরেজ হচ্ছে ওয়ান ড্রাইভ। ওকে, ওয়ান ড্রাইভ একটা সার্ভিস, সেই সার্ভিস আমরা ফ্রিতেও কিছু অংশ পাই, অর্থাৎ 15 জিবির মতো বোধহয় আমরা ফ্রি ইউজ করতে পারি, আর এর বেশি ইউজ করতে হলে আমাদেরকে পারচেস করতে হয়। নেক্সট ইজ এক্সপোর্ট। এক্সপোর্ট এবং সেভ এসটা প্রায় একই রকম। যেমন ক্রিয়েট পিডিএফ বললে এখান থেকে পিডিএফ তৈরি হয়ে যাবে, ক্রিয়েট পিডিএফ বললে এটা অটোমেটিক্যালি পিডিএফ, সেভ এসটা টাইপটা চেঞ্জ হয়ে পিডিএফ চলে আসবে, অর্থাৎ শর্টকাট ওয়েতে এখান থেকে আমরা এক্সপোর্টে গিয়ে পিডিএফ তৈরি করতে পারি। পাবলিশ, পাবলিশ এখন যাব না, এখানে পাওয়ার বিআই রয়েছে, এটা একটা আলাদা সাপোর্ট, আলাদা, ইটস লাইক অ্যানাদার অ্যাডিংস, এটা একটা আলাদা সার্ভিস। এক্সেল রিপোর্টিং এর ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল। নতুন লেটেস্ট টুল হচ্ছে এই পাওয়ার বিআই। পাওয়ার বিআই নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কথা বলবো। নেক্সট ইজ ক্লোজ। ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। অ্যাকাউন্ট রিলেটেড কোনো তথ্য জানতে চাইলে, অর্থাৎ আমি যে অফিস ইউজ করতেছি মাইক্রোসফট অফিস 2019 ভার্সন, এটার ইউজার আইডি ইত্যাদি, বা এখানে যদি আমি কি অ্যাক্টিভেট করতে চাই, লাইসেন্স করতে চাই, তাহলে এখান থেকে করা যায়। অপশনটাকে আপনাকে জানতে হবে। অপশনটাতে আপনি যখন ক্লিক করবেন এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আসলে এক্সেলের সেটিংস রয়েছে, ফর্মুলা, ডেটা, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি ইত্যাদি অপশন রয়েছে। আমরা যদি সেভে ক্লিক করে একটা জিনিস এখান থেকে দেখে রাখতে পারি, সেটা হচ্ছে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 5 মিনিটস। 5 মিনিট পরে পরে অটো রিকভারি ইনফরমেশনের যে জায়গাটা আছে, অর্থাৎ আমি যদি কোনো কারণে কম্পিউটার ক্লোজ করে দিই, বন্ধ করে দিই, সেভ না করি ফাইলটা, অথবা হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যায় কারেন্ট চলে যাওয়ার কারণে, তাহলে অটোমেটিক্যালি এই এক্সেল ফাইলটা সেভ হয়ে থাকবে কোথায়? এই লোকেশনে। এই লোকেশন চেঞ্জ করা যায়, আপনারা যারা বুঝেন যে এটা লোকেশন কিভাবে চেঞ্জ করে তারা চেঞ্জ করে দিতে পারেন। এটা এই লোকেশনে থাকবে, এই লোকেশনে খোঁজাও খুব সহজ, কপি করে জাস্ট এখানে পেস্ট করলেই এই লোকেশনে সরাসরি চলে যাবে, এন্টার দিলেই এই লোকেশন ওপেন হয়ে যাবে ভেরি সিম্পলি। অথবা এই লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। আর বাই ডিফল্ট লোকেশন যেটা, একটা এক্সেল ফাইল কোথাও লোকেশন সেট না করে সেভ করলে সেটা ডকুমেন্টস এর মধ্যে গিয়ে সেভ হবে, ডকুমেন্টসে গিয়ে সেভ হবে। এখানে এই অপশনগুলো রয়েছে। আমরা এটা কমায়া 5 মিনিটস এর জায়গায় 2-3 মিনিটস করে দিতে পারি, তাহলে 2 মিনিট পর পর অটোমেটিক্যালি সেভ হবে। অথবা বেশি বাড়ানোর দরকার নাই, সেভ টাইম কমাই দিলে এটাই ভালো। আমি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, আমি জানি যে অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে বোরিং লাগলেও 1-2টা ক্লাস পর্যন্ত আপনারা আমাদের সাথে ধৈর্য নিয়ে কানেক্টেড থাকবেন। ধৈর্যই সফলতার চাবিকাঠি। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন, যেটা আপনার শেখার শেষে মনে হবে যে না, it is primarily satisfied at least. সো আমি বলবো যে এই থিওরিটিক্যাল কথাবার্তা বলার সময় আপনারা বিরক্ত হয়ে স্ক্রিন থেকে চোখ সরাবেন না, অথবা আমাকে শোনা বন্ধ করবেন না। নেক্সট ইজ দ্যাট, আমরা চলে আসছি ফাইলের এই অপশনগুলো নিয়ে কথা বলে। এগুলো ট্যাব, আমরা বললাম এর আগেও, হোম ট্যাবের অধীন কতগুলো অপশন দেওয়া রয়েছে, মাঝখানে একটা লাইন টানা রয়েছে। এই সব অপশনগুলো নিচে একটা নাম রয়েছে, ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, এবং আলাদা আলাদা সেকশন রয়েছে। এই সেকশনগুলোর প্রফেশনাল নেম হচ্ছে গ্রুপ। সো এই গ্রুপের নামগুলো এইভাবে স্পেসিফাই করতে হবে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইলস গ্রুপ, সেলস গ্রুপ, এডিটিং গ্রুপ, অ্যানালাইসিস গ্রুপ। ইনসার্টে গেলেও আপনারা দেখবেন এই ধরনের অনেকগুলো গ্রুপ রয়েছে। অ্যাকচুয়ালি এটা প্রয়োজন হয় এই কারণে, ধরুন আমি আপনাকে বললাম ডেটা ট্যাব থেকে ডেটা টুলস এ যান, ডেটা টুলস গ্রুপে, তো ডেটা ট্যাবে যেতে হবে, তারপরে খুঁজতে হবে ডেটা টুলস কোথায়, এই যে ডেটা টুলস থেকে রিমুভ ডুপ্লিকেটস বাটন, এগুলোকে বাটন বলে। তো অপশন না, বাটন বলে। যাই হোক, প্রাইমারি কথা, এটা নেম বক্স, এর উপর কার্সার রাখলেও বলবে এটা নেম বক্স, কারণ এটার মধ্যে নেম দেখায়। আমি যখন যেখানে ক্লিক করি, যেমন এখন C2 দেখাচ্ছে, কেননা সি নাম্বার কলামে 2 নাম্বার রোতে আমি কার্সার রেখেছি। এটা ফর্মুলা বার, আর ABC আপনারা এগুলো জানেন, এগুলোর নাম হচ্ছে কলাম, ABCD কলাম, 1 2 3 এগুলো হচ্ছে রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এগুলো বেসিক জিনিস। তারপর আমি বলেছিলাম এমন ভাবে বললাম যাতে ভুল হয়। আর এভাবে হচ্ছে রো, হরিজন্টাল, অনুভূমিক, এটা হচ্ছে রো।
তো ওটা সবসময় রিপ্রেজেন্ট করে 1 2 3 কলামটা রিপ্রেজেন্ট করে এবিসিডি দিয়ে। আর এখানে যখন কোথাও কার্সার রাখি এখানে অ্যাড্রেস বারে নেম বক্সে লেখে H7, দ্যাট মিন্স H হচ্ছে H নাম্বার কলাম, 7 হচ্ছে 7 নাম্বার রো। ওকে, এইবার আমরা চলে আসি ওকে, বলছিলাম যে চলে আসি এই বেসিক ক্যালকুলেশনে, যেটা আমি একবার এখানে অনেকে হয়তো দেখেছেন, আমি আবার এখানে শর্টকাট দেখাচ্ছি। ধরুন এই 4টা সেলের যোগ আমি এখানে চাই, কোন ফাংশন বা ফর্মুলার মাধ্যমে। তো ফাংশন বা ফর্মুলা লিখতে হলে ইকুয়াল টু দিতে হয়, আর ইকুয়াল টু দেওয়ার পরে ধরুন ফাংশনের নাম হচ্ছে সাম, যোগ করব। সাম লিখার পরে সাম চলে আসছে, এটাকে সিলেক্ট করার জন্য এইভাবে ডাবল ক্লিক আমরা করব না, কখনোই করব না। ডাবল ক্লিক করতে গিয়ে এখানে তো ছোট ফাংশন আছে, জীবনে কখনো না কখনো এরকম হবে, আপনি যখন লিখতেছেন সাম কিবোর্ডে, লিখে পরে আবার মাউসে যাচ্ছেন, আসলে কিবোর্ড থেকে মাউসে যখন যাই তখন এত তাড়াহুড়োর মধ্যে মাউসটা ঠিকমতো ধরা নাও হতে পারে, সামে ক্লিক করতে গিয়ে সামিফে ক্লিক করে যেতে পারে, আবার এখানে 2বার ক্লিক করা লাগতেছে, মাউসে যেতে হচ্ছে। কিন্তু আপনি যদি সাম লিখে এখান থেকেই কিবোর্ডের থেকে ট্যাব দিয়ে দিতে পারেন, তাহলে তো আমাকে আর মাউসে যেতে হচ্ছে না। মাউসে যাওয়ার জন্য কিন্তু একটা টাইমের প্রয়োজন হয়, সেটা ধরার জন্য টাইমের প্রয়োজন হয়, আবার ক্লিক করার জন্য টাইমের প্রয়োজন হয়। ক্লিক করলে রিস্ক পার্সেন্টেজ বাড়ে। বাট এখান থেকে যদি আপনি ইকুয়াল টু সাম লিখে ট্যাব, এখানে তার ভুল হওয়ার কোনো সুযোগ নেই, ট্যাব তো একটাই, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আরো সুবিধা হচ্ছে ব্র্যাকেটও চলে আসবে, পুরো ফাংশন লিখতে হবে না। এখানে হয়তো ছোট একটা ফাংশন, এই জন্য এত বেশি কিছু চিন্তা করার নাই। বাট যখন বড় বড় ফাংশন থাকবে, যেমন ধরেন কনকাটেনেট একটা ফাংশন, এই পুরোটা লিখতে গেলে স্পেলিং মিস্টেক হতে পারে। আমি ট্যাব দিয়ে নিলে এটা সুবিধা হবে। সহজ কথা হচ্ছে আপনারা ট্যাব ব্যবহার করবেন, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ট্যাব ব্যবহার করার পরে আসলে সরাসরি মাউসে না গিয়েও সিলেক্ট করা যায়, কারণ আমি মাউসে না গিয়েও সিলেক্ট করতে পারবো, কিন্তু আপাতত আমরা মাউসে গিয়ে সিলেক্ট করবো, পরবর্তী সময় দেখবো কিভাবে মাউসে ভাইয়া সিলেক্ট। ট্যাব ব্যবহার করবো মানে বিষয়টা বুঝতে পারলাম না। আমি কিবোর্ডে একটা ট্যাব নামে কি আছে, TAB ইকুয়াল টু SUM, সাম দিলে সামের উপরে গ্রিন হবে, ফাইন। এবার এটা তোকে আমার সিলেক্ট করতে হবে, তো আর নয়তো হয়তো ব্র্যাকেট আবার লিখে দিতে হবে, এটা একটা ঝামেলা না। এই জন্য না লিখে সরাসরি কিবোর্ডে যে ট্যাবটা আছে, TAB কিটা আছে, এটাতে প্রেস করলে সাম লেখাটা অটোমেটিক্যালি সে ক্যাপিটাল লেটারে নিয়ে নিবে, ব্র্যাকেটটা নিয়ে নিবে অটোমেটিক্যালি। সো এটা বেশ কিছু ফ্যাসিলিটি দিবে, আশা করি এখন বুঝতে পারছেন। এরপর আমাকে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে যদি প্রশ্ন থাকে আবার বলতে পারেন যে আসলে ট্যাব ক্লিয়ার কিনা। ট্যাব TAB নামে আলাদা কি আছে একটা, ওইটা দিয়ে সিলেক্ট করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে দিলেই সাম চলে আসবে, এন্টার দিলেই, ভালো কথা। এইটা একটা ওয়ে। আর এখানে কার্সার রেখে ভেরি সিম্পলি আমি যদি এই যে উপরের দিকে হোম ট্যাবের মধ্যে, হোম ট্যাবের ডান দিকে অটো সাম আছে, এটাতে ক্লিক করে দেই, তাহলেও সাম ফাংশন এবং সিলেকশন চলে আসবে, এন্টার দিব, চলে আসবে। এরপর কর্নারে কালো প্লাসের মধ্যে এই যে একটা সেলের কর্নারে কালো প্লাস আসে, এক এক জায়গায় এক এক প্লাস আসে, এক এক রকম আসে। কালো প্লাস আসলে এর মধ্যে ডাবল ক্লিক করলে নিচে গুলো অটো ফিল হয়ে যাবে। এভারেজের জন্য ফাংশনের নাম হচ্ছে এভারেজ। সরি, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, এভারেজ চলে আসবে। হাইয়েস্ট এর জন্য ফাংশন হচ্ছে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম। চারটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, বড় ভ্যালু কোনটা সেটা আসবে। লোয়েস্ট হচ্ছে মিনিমাম, মানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, সেটা মিনিমাম ফাংশনের শর্টকাট মিন থেকে আসবে। জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। এবার এগুলোকে কর্নার কালো প্লাসে ডাবল ক্লিক করে দিলে ফিল আপ হয়ে যাবে। একসাথে অনেকগুলোকে সিলেক্ট করে যদি কর্নার কালো প্লাসে ডাবল ক্লিক করি, তাহলে একসাথেই সবগুলো সিলেক্ট হয়ে শেষ পর্যন্ত চলে আসবে। অ্যাকচুয়ালি এই ব্যাপার মানে আগে তো যেটা হতো টেনে টেনে নিচের দিকে ফিল করা হতো, তাহলে বাকিগুলো আসতো। টানাটানির দিন শেষ, কেননা টানতে নিচের দিকে যাইতে হলে তো অনেক ডাটা থাকতে পারে নিচে, টানতে তো অনেক সময় চলে যাবে। বাট ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। এগুলো বেসিক ফাংশন, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, এই 4টা ফাংশন একদম বেসিক ফাংশন, এগুলো আমাদের প্রয়োজন হয়। আর এখানে আমাদের কমিশন বের করতে হতে পারে অনেক সময়, কমিশন, বোনাস ইত্যাদি, ট্যাক্স। হ্যাঁ, এটা বের করার জন্য এখানে একটা রেট দেওয়া আছে, 10% ট্যাক্স বের করবো আমরা এখানে, ইকুয়াল টু দিয়ে এই টোটালের সেল ইনটু কমিশনের রেট 10%। তো 10% লিখে দিলে ঝামেলা নাই, কিন্তু এখান থেকে রেফারেন্স দিলে একটু ঝামেলা আছে, সেটা আমি পরে বলছি। ডাবল ক্লিক করলাম, সবগুলো ফিল আপ হয়ে চলে আসলো।
এই কাজটুকু এর আগের ক্লাসের ভিডিও দেখে এর আগের ক্লাসে জয়েন করে আপনারা অনেকেই জেনে ফেলছেন, জানেন, কিন্তু এই ক্লাসে হয়তো এরকম হইতে পারে দুই একজন নতুন জয়েন করেছেন, তারা এটা দেখেন নাই, ভিডিও পান নাই, তাদের জন্য রিপিট করা হয়েছে। আপনাদেরকে বলছি যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই 5টা ফাংশন নিয়ে, এখানে ফাংশন 5টা নাই, 4টা ফাংশন আছে, একটা ফর্মুলা আছে, এগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন, আমি সেটা আবার রিপিট করব। আর নয়তো বা আপনার প্র্যাকটিস করার প্রয়োজন হলে আপনার ফাইলের মধ্যে এখনই প্র্যাকটিস করুন, অর্থাৎ ফাইলটা ডাটাগুলো আছে ডিলিট করে আবার নিচে প্র্যাকটিস করুন, প্রশ্ন থাকলে বলুন, নয়তো বা আমি পরের স্টেপে যাব। ওকে, আচ্ছা। আবার এখানে একটা চ্যাট বক্স রয়েছে, আমাদের চ্যাট বক্সে আপনি চাইলে আপনার প্রশ্ন লিখে দিতে পারেন। অনেকের হয়তো অডিওতে প্রবলেম, অডিও দিতে প্রবলেম, হ্যাঁ, এখানে চ্যাট বক্সে লিখে দিলেই আমি সেটা মাঝে মাঝে পড়বো, এসে সেরকম সলিউশন করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা বেসিক ক্যালকুলেশন নিয়ে কথা বলছিলাম, এখানে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে এই সামের একটা শর্টকাট ফাংশন আছে। সেটা হলো এরকম যে কার্সার রেখে আমি যদি অল্টার ইকুয়াল টু দেই, তাহলে অটোমেটিক্যালি অটো সাম চলে আসবে। অল্টার ইকুয়াল টু দিলে এই কার্সারের লেফট সাইডে যতগুলো নিউমেরিক ভ্যালু আছে এগুলো সিলেক্ট করে সাম ফাংশন দিয়ে সবটাই চলে আসবে, জাস্ট একটা এন্টার দিতে হবে। এন্টার দিলেই এই সামটা চলে আসবে। আমি যদি এটা এই যে নিচে ট্রাই করি, এখানে মানে এই বরাবর এর শেষে এখানে যোগ হবে, তাহলে অল্টার ইকুয়াল টু ALT ইকুয়াল টু একসাথে প্রেস করলে এই সাম ফাংশন এবং এই রেঞ্জ এই সব কিছুটাই একবারে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আপনি জাস্ট এন্টার দিবেন, সাথে সাথে এই নিচে যোগটা চলে আসবে। তো যোগ আসতে গিয়ে এখানে কিন্তু একটা এরর আসছে, আর এই ধরনের এররকে বলা হয় হ্যাশ এরর। হ্যাশ মানে হচ্ছে হ্যাশ 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 হ্যাশ। কেন হয়? ধরুন এই কলামের সাইজটা যতটুকু বড় হলে এই লেখাটুকু এখানে দেখা যায় অতটুকু বড় নয়, অর্থাৎ কন্টেন্ট অ্যাকোমোডেট করার জন্য স্পেস ইজ নট এনাফ। তখন এই কলাম সাইজ, এই যে কলাম সাইজ যদি বড় করে দেওয়া যায়, এই যে কলাম সাইজটা, এই দুইটা কলামের মাঝখানে কার্সার রাখলে এই উপরে এরকম একটা কালো প্লাস আসবে, তখন ধরে টান দিলে কলাম সাইজটা বড় হবে। এটা একটা ওয়ে, এছাড়াও আরেকটা ওয়ে আছে, তাহলে তখন আমরা এই লেখাটা দেখতে পারবো। আরেকটা ওয়ে যেটা, সেটা আমি বলি, এফটাকে পুরোটাকে সিলেক্ট করার পরে এই দুইটার মাঝখানে রয়েছে কালো প্লাস, আমি ডবল ক্লিক করলে তখন ওই নিচে যতটুকু জায়গার প্রয়োজন, যতটুকু প্রয়োজন একদম শেষ পর্যন্ত যেখানে যতটুকু প্রয়োজন অটোমেটিক্যালি সে অ্যাকোমোডেট করে নেবে। এখানে এটা এক্সাম্পল দেখানোর বেস্ট ওয়ে না, যেমন ধরুন যদি আমি আরো ছোট করি, যে অনেকগুলো লেখাই কিন্তু দেখা যাচ্ছে, তখন এফ এ ক্লিক করে পুরোটা সিলেক্ট হলো, দুইটার মাঝখানে কালো প্লাস, ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি যতটুকু প্রয়োজন চলে আসবে। এটা বলছিলাম আমি অটো সাম নিয়ে কথা। আরেকটা কথা আমি এখানে বলবো কমিশনের জায়গায়। ধরুন এখানে কমিশনটা এখানে 10% ছিল, হঠাৎ করে অথরিটি ডিসাইড করলো যে 10% হবে না, 15% হবে, 5% হবে। তাহলে কেন ডিসাইড করবে? এখানে আসলে হিসাব করে দেখবে 10% দিলে টোটাল কত হয়, এখানে নিচে যোগ করা আছে, তো 2,12,120 আছে, তো 10% দিলে এটা হচ্ছে, তো চাচ্ছে যে না এটা 1.5 লাখের মধ্যে রাখতে। তখন তারা এটা অথরিটি ডিসাইড করতে পারে যে না এটা 5% দিলে কত আসে দেখি, দেখতে চাই, তো 5% দিতে হবে, এন্টার দিতে হবে, এই একটার মধ্যে আসছে, এটাকে আবার ফিল করতে হবে, তখন সবগুলো আসছে 1,06,000 আসছে। হ্যাঁ, এরকম আবার বলতে পারে যে 7% হলে কত হয়, ইত্যাদি রকমের চেঞ্জ আসতে পারে। এই চেঞ্জ বারবার ফাংশনের মধ্যে করাটা একটা ঝামেলা, সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন, এই ইকুয়াল টু দিয়ে এই টোটালের সাথে যেহেতু পার্সেন্টেজটা বের হবে, ইনটু দিয়ে 10% আর না লিখে এই যে কোনো সেলের মধ্যে যদি ভ্যালু দেওয়া থাকে সেটা ক্লিক করে দিলে সেটা রেফারেন্স চলে যাবে। যেমন এখানে M2 আছে, M2 এর রেফারেন্সটা এখানে চলে আসলো, এবার এন্টার দিলে এটা 10% অটোমেটিক্যালি হয়ে গেছে। আর এরপর থেকে এই পার্সেন্টেজের রেট যদি এখানে চেঞ্জ করেন তাহলে এটার ইফেক্ট এখানে আসবে, অর্থাৎ 10% জায়গায় যদি 5% বলি, 5 বলি, অটোমেটিক্যালি এটা 5,000 অর্ধেক যেটা আসার কথা সেটা চলে আসছে। কিন্তু প্রবলেম হলো এইখানে, যখন এটাকে ফিল করবো বাকিগুলো আসে না, সেটা না আসার যৌক্তিক কারণ রয়েছে, সেটা দেখি। ডাবল ক্লিক করলে আমরা এখানে কি কি করেছি সেটা আগে দেখি এবং বুঝি। G2 এর সাথে M2 এর মাল্টিপ্লিকেশন হয়েছে। G2 মানে হচ্ছে এই টোটাল কলামের প্রথম সেল, এই যে G নাম্বার কলামের 2 নাম্বার রো, আর M2 মানে হচ্ছে M নাম্বার কলামের 2 নাম্বার রো। বাট যেটা হয়েছে এর পরের সেলে গিয়ে যেটা হওয়ার কথা সেটা হলো এই G2টা পরেরটাতে গিয়ে G3 হওয়ার কথা, M2টা আবার পরেরটাতে গিয়ে M3 হয়ে যাবে, এই জন্য M3 এর মধ্যে কিছু নাই, সেটাই প্রবলেম। ডাবল ক্লিক করে আপনারা দেখেন এটা G2 G3 হয়ে গেছে, ভালো কথা। M2টা M3 হয়ে যাওয়ার কারণে এখানে কোনো পার্সেন্টেজ লেখা নাই, আর সেজন্য এই ভুলটা হয়েছে। এখন এরকম ভাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু হয়েছে, M5 হয়েছে, M6 হয়েছে, G7 8 যেমন হয়েছে এখানে। এই প্রবলেমটা হলো এই সেলটাকে সরে যাচ্ছে, এটা যেন সরতে না পারে এই 2টা,
পরেরটা যেন 3 না হয়, অর্থাৎ এই রোটা যেন চেঞ্জ না হয়, ফিক্স থাকে। এই জন্য এই 2 এর আগে একটা ডলার সাইন দিতে হবে। ডলার সাইন ফিক্সড করার জন্য ব্যবহার হয়। 2 এর আগে যে কোনো ভাবে ডলার দিতে পারলেই হইলো। শিফট প্রেস করে 4 এর মধ্যে ডলার আছে আপনি দিয়ে দিলেন, অথবা এছাড়াও অন্য ওয়ে আছে। কিবোর্ড থেকে আপনি F4 ব্যবহার করলে ডলার সাইন অটোমেটিক্যালি চলে আসবে। F4 দিলে দুই পাশে ডলার আসবে, M এর আগেও আসবে, 2 এর আগেও আসবে। আসলে এখন 2 প্রবলেম করতেছে, এই জন্য 2 এর আগে ডলার দিচ্ছে। অনেক সময় M প্রবলেম করবে, তখন M এর আগে আমরা ডলার দিব। আপাতত এটাকে বিস্তারিত না বুঝে জাস্ট 2 এর আগে ডলার দিয়ে ফিল করে দিলেই সব ঠিকঠাক চলে আসবে। আবার পরবর্তীতে এটার উপরে আলাদা কথা আলোচনা আছে, সেখানে আমরা দেখব। 10% দিলে 10% হবে, 15% দিলে 15% হবে। আশা করি কমিশনের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। স্যার ডলারের সাইনটা কোথায় দিব এটা একটু ডলার সাইনটা এক্স্যাক্টলি এখানে যে M2 যে ছিল, এই M2 M নাম্বার কলাম 2 নাম্বার রো, এটা পরেরটা থেকে M3 হয়ে যাচ্ছিল, এটার নিচে কিছু নাই, এই জন্য এই 2 এর আগে ডলারটা দিতে হবে। 2 M2, এই 2 এর আগে M এর পরে মাঝখানে ডলার দিতে হবে। ওকে স্যার যদি এম এর আগে দেয় তাহলে কি হবে? M এর আগে দিলে আসলে এখানে যে সমস্যা, এটার সমাধান হবে না। এটা হবে যেটা, এটা M এর আগে আসলে কেন দেয় সেটা আগে বলি। ধরুন এটাকে আমি ধরে ডান দিকে টান দিছি, তারপরে এটার মধ্যে ডাবল ক্লিক করছি। এই এর আগে এই যে জিটা কি হয়ে গেছে, এইচ হয়ে গেছে, এমটা এন হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আমি যখন নিচের দিকে ড্র্যাগ করি, এটা শুধু রো চেঞ্জ হয়, মানে যে 2 3 যেটা এটা চেঞ্জ হয়। আবার ডানে বামে যখন আমি ড্র্যাগ করি, তখন এম অথবা এখানে যেগুলোর মধ্যে অ্যালফাবেটিক্যাল রেফারেন্স আছে, অর্থাৎ কলামের রেফারেন্স আছে, সেগুলো চেঞ্জ হয়, মানে কলাম চেঞ্জ হয়। এখন শুধু রো চেঞ্জ হচ্ছে। এম এর আগে ডলার দিলে কি হবে, সে আমি যখন ডানে বামে টান দিব, তখন এই এম কলামটা এমই থাকবে, পরেরটা যাবে না। যেমন এখন কিন্তু এম এরটা পরে গিয়ে এন হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি এম এর আগে ডলার দেন এবং এটাকে ডান দিকে ড্র্যাগ করেন, দেখবেন এন হবে না। এটা আমি ডান দিকে ড্র্যাগ করলে, ডাবল ক্লিক করলাম, এমই রয়ে গেছে, মানে এই সেলের মধ্যেই রয়েছে। অর্থাৎ এটা এখন আমাদের প্রয়োজন নাই, অন্য ক্ষেত্রে হয়তো প্রয়োজন হবে, তখন আমরা এম এর আগে ডলার দিব। আপাতত আমাদেরকে ডলার দিতে হবে হচ্ছে এম এর আগে। আর এই টপিক নিয়ে আমাদের বিস্তর কথা আছে, ক্লাস আছে, টপিক আছে। রেফারেন্স বলে এই টপিকের নাম। 3 ধরনের রেফারেন্স আছে: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স। এই 3 ধরনের রেফারেন্স নিয়ে আমরা আলাদা ক্লাসে কথা বলবো। সেই সময় আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এটা একটু সময় লাগবে এই জিনিসটা বুঝতে। আপাতত একটু মুখস্থের মতো যে আমি 2 এর আগে ডলার দিয়ে এটা কভার করে দিলাম। আমি চলে যাব পরের অপশনে, পরের টুলসে চলে যাব। কাউন্ট নামে একটা শীট রয়েছে এবং আশা করি আপনাদের সকলের কাছেই এই শীটটা আছে। একজন রেসপন্স করে বলবেন যে আপনাদের শীটে, আপনাদের এই ফাইলে এই শীট রয়েছে কিনা। জি স্যার আছে। সবাই এটার মধ্যে আসেন। এখানে আমাদের যেহেতু ডে 1 2 3 এগুলোতে কিছু বেসিক টুলস আমাদের জানতে হবে, যেগুলো জানলে পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো হেল্প করবে। সেজন্যই আপনাদের বেসিক কিছু ফাংশন, বেসিক কিছু অপশনের মাধ্যমে এক্সেল এর সাথে ইউজ টু করছি, অর্থাৎ এক্সেলে কাজ করার সাথে ইউজ টু করছি। অনেকেই যারা ইউজ টু না, তাদের জন্য বলছি। আর যারা ইউজ টু আছেন তারা এই বিষয়গুলো শিখবেন, আর যারা ইউজ টু নাই তারা শিখবেন এবং ইউজ টু হবেন, দুইটাই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে একটা রেঞ্জের মধ্যে কতগুলো টেক্সট দেওয়া আছে, আবার কিছু নাম্বার দেওয়া আছে। আমি ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে দিলাম। যার পরে এই রেঞ্জটাকে আবার সিলেক্ট করলাম। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, আপনাদের চেঞ্জ করতে হবে না। ধরুন একটা রেঞ্জ সিলেক্ট করলে এই প্রথম সেলটা হোয়াইট আছে, আমি যদি এখান থেকে সিলেকশনটা শুরু করি তাহলে এইটা হোয়াইট আছে। যেখান থেকে সিলেকশন শুরু করব সেই সেলটা হোয়াইট থাকবে। আর এই হোয়াইট সেলটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। আর বাকি যে সিলেক্টেড অবস্থায় যে সেল আছে সেগুলো শেডেড বা ফেডেড অবস্থায় যে সেলগুলো আছে এগুলোকে সিলেক্টেড সেল বলে। তো আমি যদি কিছু লিখি এখন, সেটার জন্য আবার এখানে লেখার জন্য ক্লিক করতে হবে না, লেখা শুরু করলেই হবে। যেমন হাই লিখলাম, লেখার পর আমি যদি চাই এই হাই লেখাটা এই সিলেক্টেড রেঞ্জের প্রত্যেকটা সেলের মধ্যে চলে যাবে, এক একটাকে তো বলে, তাহলে আমাকে কন্ট্রোল এন্টার দিতে হবে। কন্ট্রোল এবং এন্টার, এটার কাজ হচ্ছে একটা অ্যাক্টিভ সেলের ভ্যালুকে সিলেক্টেড সেলগুলোর মধ্যে কপি করে দেওয়া। ভালো কথা, কপি করে দিছে। আমি মাঝখান থেকে কয়েকটা আবার ডিলিট করে দিলাম ইচ্ছা করে।
আর এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে এবং এটাও কিভাবে আছে আমি দেখাই। ইকুয়াল টু সরি, জাস্ট 10 লিখে কন্ট্রোল এন্টার দিছি, সবগুলোর মধ্যে 10 10 চলে আসছে। আমি মাঝখান থেকে কয়েকটা ডিলিট করে দিলাম। এখানে কতগুলো সেলের মধ্যে নাম্বার আছে এটা আমি জানতে চাই। খুব সহজ, জাস্ট সিলেক্ট করলে এই নিচে বলে দিবে। কাউন্ট মানে 12টা আছে, এটার এভারেজ হলো 10 এবং নিউমেরিক্যাল কাউন্ট মানে 12টা জায়গায় আছে। ম্যাক্সিমাম এত সাম এগুলোকে যোগ করলে 120 হয় ইত্যাদি তথ্য এখানে দেওয়া আছে। স্ট্যাটাস দেওয়া আছে, এই জন্য এটাকে স্ট্যাটাস বার বলে। বাট এখানে আমি দেখতে চাই না, আমি দেখতে চাই এই সেলগুলোর মধ্যে, কারণ এটার উপর বেস করে পরবর্তীতে আমাদেরকে অন্যান্য হিসাব নিকাশ করতে হবে, ক্যালকুলেশন বা ফাংশন ইউজ করতে হবে। তো এটা জানার জন্য আমাদের যে ফাংশন ব্যবহার করতে হবে এটা অলরেডি এখানে করা আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আমরা রেখেছি জাস্ট বোঝার জন্য, এখন আমি এটা করে দেখাচ্ছি। একটা রেঞ্জের মধ্যে যদি নাম্বার থাকে সেটা কাউন্ট করার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, এই রেঞ্জটাকে বলে দিলাম, মানে এই রেঞ্জ বলে দিলে এই রেঞ্জের মধ্যে কতগুলোর মধ্যে নাম্বার আছে সে বলে দিবে। সেটার নাম্বার 10 হইতে পারে, 11 হইতে পারে, হ্যাঁ বিভিন্ন নাম্বার হইতে পারে, সমস্যা নাই, বলে দিবে কতগুলোতে আছে। ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক, এই ফাংশন ইউজ করলে আপনাকে বলে দিবে এই রেঞ্জের মধ্যে কতগুলোর মধ্যে কয়টার মধ্যে ভ্যালু নাই, অর্থাৎ ব্ল্যাঙ্ক কয়টা আছে। প্রয়োজন কি সেটা আমরা একটু পরে দেখছি। 3টের মধ্যে ভ্যালু নাই, তাহলে কাউন্ট নাম্বার কাউন্ট করে, কাউন্ট ব্ল্যাঙ্ক একটা রেঞ্জের মধ্যে ব্ল্যাঙ্ক থাকলে কাউন্ট করে। এই পাশে একটা রেঞ্জের মধ্যে কতগুলো টেক্সট আছে যদি জানতে চাই, আমি যদি কাউন্ট ফাংশন ব্যবহার করি তাহলে কাউন্ট দিয়ে আমরা এটা কাউন্ট করতে পারবো না, কারণ কাউন্ট ক্যান নট কাউন্ট টেক্সট। কাউন্ট টেক্সট কাউন্ট করতে পারে না, কাউন্ট করতে পারে নাম্বার। 0 আসছে, তাহলে কি ব্যবহার করতে হবে টেক্সট কাউন্ট করার জন্য? কাউন্ট এ বলতে পারেন, কাউন্ট এ মানে হচ্ছে কাউন্ট অ্যালফাবেটিক, না সরি কাউন্ট অল, কাউন্ট এ মানে কাউন্ট অল বলতে পারেন, মানে সব কাউন্ট করতে পারে সে, টেক্সটও কাউন্ট করতে পারে, নাম্বারও কাউন্ট করতে পারে। আমি আপাতত টেক্সট কাউন্ট করে দেখাচ্ছি, সে কাউন্ট করে দিল যে 12টা জায়গার মধ্যে টেক্সট আছে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক এর জন্য আগের ফাংশন কাউন্ট ব্ল্যাঙ্ক, একটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম, এর মধ্যে কতগুলোতে ব্ল্যাঙ্ক আছে সেটা বলে দিবে। আপাতত আপনারা এই পর্যন্ত আপনাদের ফাইলে প্র্যাকটিস করেন, অর্থাৎ আপনাকে যে ফাইল দেওয়া হয়েছে সেই ফাইলের মধ্যে যেটা ছিল সেটা মুছে দিয়ে ডিলিট করে আপনি নিজে নিজে এখানে কাউন্ট ব্যবহার করুন, আর এখানে কাউন্টে ব্যবহার করুন, আর নিচের গুলোতে কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করে এই রেজাল্ট গুলো আনার চেষ্টা করুন। আমারটার সাথে না মিললেও কোনো প্রবলেম নাই, আপনার ওখানে যে কটা আছে সেই কটাই এখানে আসবে। সো এভরিওয়ান, একটু প্র্যাকটিস যেটাকে বলে, জাস্ট 1-2 মিনিট সময় এটা একটু প্র্যাকটিস করেন আপনার, এরপরে আমি আবার কথা বলছি এখানে এটা অপশন নিয়ে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি। স্যার আমরা কি এখানে ট্যাব অপশনটা ইউজ করতে পারি? হ্যাঁ, আমরা অবশ্যই সব সময় ট্যাব ব্যবহার করব, আমি কিন্তু ট্যাবই ব্যবহার করতেছি এখানে। কাউন্টে দিয়ে তখন ট্যাব দিচ্ছি, সিলেক্ট হয়ে যাচ্ছে, রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। কাউন্টে ট্যাবটা আমরা সব সময় ব্যবহার করব ফাংশন লেখার জন্য। ওকে স্যার। সো এভরিওয়ান, এখানে নাম্বার এবং টেক্সট গুলো আপনারা কাউন্ট করে শিখুন। এটার কাজ কি সেটার একটা এক্সাম্পল আমাদের পাশে আর শীটে আছে, আমি বলে দিব। আবার অনেক কিছু আছে যে ইনস্ট্যান্টলি সেটার এক্সাম্পল বা এটার ব্যবহার অনেক বিস্তর ব্যবহার বলতে গিয়ে আমরা বেশি সময় দিব না, কারণ হচ্ছে প্রত্যেকটা টুলস কে এত বিস্তর ব্যাখ্যা করলে অনেক টুলস রয়েছে, সেই অনেক টুলস গুলো আবার পুরো কোর্সের মধ্যে নিয়ে আসাটা টাফ হবে। তবে যতটুকু ব্যাখ্যা করবো অতটুকু থেকে আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা কিন্তু এই কথাগুলো আমি একটু ফাস্ট কথা বলছি কিছু বেসিক জিনিস দেখে। আবার আরেকটা কথা হলো আমি একটু ফাস্ট আরো এই কারণে বলি, যদি আপনারা বুঝতে অসুবিধা না হয়, যদি বুঝতে প্রবলেম হয় আমি তো বলেছি আপনারা বলবেন। বেশি কথা এই জন্য বলি যাতে ভিডিওর মধ্যে এই কথাগুলো আপনারা পান এবং সেই কথাগুলো শুনে পরবর্তীতে প্র্যাকটিস করে আপনাদের ভার্চুয়ালাইজেশনটা, আপনাদের এই সেন্স গুলো আর একটু বাড়ে, অর্থাৎ এই বিষয়ে আপনাদের ভার্চুয়াল জগতের চিন্তার যে স্পেস এটা বাড়ে, সেই জন্য বিভিন্ন বিষয়ে একটু বিস্তর কথাবার্তা আমি একটু ফাস্ট বলে দিই। সো কাউন্ট এবং কাউন্টে যে কাজ হচ্ছে একটা নাম্বার কাউন্ট করবে, আর একটা কাউন্টে আসলে টেক্সট শুধু না নাম্বারও কাউন্ট করতে পারে। এটার প্রমাণ হচ্ছে ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, আপনারা যে ফাইলটা দিছিলেন এটা তো আমি খুললাম, খোলার পরে ওখানে মানে দেখলাম যে কোনো কিছু এডিট করা যাচ্ছে না। এটা কি রিকোয়েস্ট সেন্ড করছে, এটা কিভাবে এডিট করব? এই ফাইলটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর ওখানে এনেবল এডিটিং নামে একটা অপশন আছে উপরে, ইন্টারনেট থেকে ডাউনলোড করলেই যে কোনো ফাইল এটা আসে এনেবল এডিটিং,
ওই এনেবল এডিটিং এ দিলে তারপরে এডিট করা যাবে, এর আগে না। ডাউনলোড করার পর এনেবল এডিটিং দিলেই আপনি এডিট করতে পারবেন। ওইখানে একটা ফাইল অপশন আছে, ওই ফাইল অপশনে ডাউনলোডিং অপশন আছে, ওইখানে আচ্ছা ডাউনলোড হতে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হয়তো আপনারা ওই যে ডাউনলোড না করে এটা ওপেন করেছেন ইন্টারনেটে, এটা হয়তো এরকম ভাবে ওপেন হয়েছে, আসলে ওপেন না, এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডটা করে এটা ফাইল ওপেন হওয়ার পর এই যে আমি দেখাচ্ছি, আসলে বুঝতে পেরেছি বিষয়টা। এই যে এখানে ফাইল থেকে ডাউনলোড অপশন আছে, এটা দিয়ে এক্সেল ফরম্যাটে ডাউনলোড করা যায়, অন্য ফরম্যাটে করা যায়। এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে হবে, এটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে দেখাবে জি স্যার। ডাউনলোড হওয়ার পর এই যে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর এটাকে ওপেন করতে হবে। ইন্টারনেটে এটা ওপেন করলে হবে না, আমরা এটা আলাদাভাবে ওপেন করব। এটা ওপেন হওয়ার পর আমার যেহেতু এটা অলরেডি ওপেন আছে একই ফাইল, তো তারপরে ওই যে দেখাচ্ছে, দেখেন এনেবল এডিটিং বলতে, দেখেন এনেবল এডিটিং বলতেছে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। এই এনেবল এডিটিং ক্লিক করলে তখন আপনি এখানে কাজ করতে পারবেন। হ্যালো। ওকে, অডিওটা অফ করে দেন। অডিওটা অফ করে দেন। জি বলুন। খাদিজা আপু বলুন। খাদিজা আপু, ম্যাম। জি স্যার, ফাইলটা কোথায় দেওয়া হয়েছে? আমি পরে জয়েন হয়েছি তো। আচ্ছা, এই যে এখানে আমি শেয়ার করে দিচ্ছি আবারও। হ্যাঁ স্যার, সংখ্যার ওয়ার্ডটা কিভাবে আমি বের করব? শেয়ার করে দিচ্ছি, এটা ডাউনলোড করে নেন। তারপরে যে প্রশ্ন করেছিলেন বলুন, কি সংখ্যা? সংখ্যার ওয়ার্ড যদি থাকে তাহলে কিভাবে এটা বের করব? ধরুন এই যে এখানে মাঝখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা দেওয়ার সাথে সাথে এখানে 13 হয়ে যাবে, 20, এটা 13 হয়ে গেছে। আবার লিখলাম 21, 14 হয়ে গেছে। অর্থাৎ এটা সংখ্যা এবং টেক্সট দুইটাই কাউন্ট করতে পারে। শুধু সংখ্যা কাউন্ট করতে চাইলে আমরা কাউন্ট ব্যবহার করব, আর কাউন্ট সংখ্যা এবং টেক্সট কাউন্ট করতে চাইলে কাউন্ট এ ব্যবহার করব। ক্লিয়ার? এবার আমরা যদি অনলি টেক্সট এবার বের করি আপনার এখান থেকে, তাহলে আমরা এক্স্যাক্টলি এইখানে এই যে অনলি টেক্সট যদি ব্যবহার করি, এটাই হচ্ছে প্রশ্ন, যে আমরা এখানে নাম্বারও আছে টেক্সটও আছে, শুধু টেক্সট কয়টা আছে সেটা জানতে চাই। কাউন্টে দিয়ে তো আর সেটা জানা যাবে না, সে তো সব কাউন্ট করে দিবে। হ্যাঁ, তাহলে একটা বুদ্ধি হলো এই কাউন্টের শেষে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? এই নাম্বার গুলোকে যদি মাইনাস করে দিতে পারি তাহলেই তো হয়, তাই না? এই পুরোগুলো থেকে নাম্বার গুলোকে মাইনাস করে দেবো। কিভাবে মাইনাস করব? এখানে আবার কাউন্ট ফাংশন চালাবো। এই কাউন্ট কি করবে? এই সবগুলো থেকে শুধু নাম্বার গুলোকে কাউন্ট করবে, কারণ সেটা টেক্সট কাউন্ট করতে পারে না। এন্টার দিলে তখন দেখবেন এটা 12 হয়ে গেছে। আমি এখানে না করে আলাদাভাবে এখানে করে দেখাচ্ছি। টেক্সট কোন একটা রেঞ্জের মধ্যে অনলি টেক্সট কয়টা আছে সেটা যদি আপনি জানতে চান, তখন কাউন্টে এবং কাউন্টে নেওয়ার পর এখান থেকে মাইনাস করবেন কাউন্ট। তখন সে কি করবে? ওখান থেকে নাম্বার গুলো কাউন্ট করে মাইনাস করে 12 দিয়ে দিবে। এটা প্রমাণ করার জন্য দেখতে পারেন যে একটা রেঞ্জের মধ্যে কাউন্ট ফাংশন অ্যাকচুয়ালি শুধু নাম্বারকে কাউন্ট করে। এখানে আমি এন্টার দিলাম, 2 আসছে, দুইটা জায়গায় নাম্বার আছে, তো কাউন্টে মাইনাস কাউন্ট ইজ ইকুয়াল টু অনলি টেক্সট। এটাও আপনারা প্র্যাকটিস করুন। হ্যালো স্যার, হুম, স্যার একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আমি একটু আমাদের ক্লাসটা চলছে, এটার একটু অ্যাটেন্ডেন্সটা একটু নেব আর কি, অ্যাটেন্ডেন্সটা একটু নেব। স্যার যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু কাজটা করি তাহলে। হ্যাঁ শিওর। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যাদের নামটা আমি বলবো আপনারা একটু আমার সাথে সাড়া দিবেন যে আপনি অ্যাকচুয়ালি আছেন কিনা ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, আমিনুল ইসলাম রাজন কি আছেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আচ্ছা কিন্তু উনি নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, নাসরিন খাতুন, মৌসুমী আক্তার সুইটি, Yes. ওকে, আহ হাসনাইন মোহাম্মদ ইমতিয়াজ, বাইজিদ হুসাইন, আব্দুর রহমান,
জুনায়েদ হোসেন, শাহরিয়ার হাসান জিদান, নিয়াজ মাহমুদ, সোহানুর রহমান, নীলা। আচ্ছা, নীলাকে দেখেছিলাম আমি একবার মনে হয়। আচ্ছা, আনোয়ার মাহমুদ, আশিক বিল্লাহ, মাহবুবুল আলম, ইয়েস। সাদিয়া আফরিন সঞ্চিতা, ইয়েস, আছি। অতনু চ্যাটার্জি, শাকিল আহমেদ, চিন্ময় সাহা, ইয়েস আছি। আবু সাইদ, প্রেজেন্ট। আরিফুর রহমান, মাহবুবুল হাসান সাগর, আরিফুর রহমান আছেন। মাহবুবুল হাসান সাগর, সুনিতা ভট্টাচার্য, স্যার প্রেজেন্ট স্যার। মশিউর আসসালামু আলাইকুম মশিউর ভাই। আরাফিন। জি আছি আমি মাসরুর আরিফ। ও সরি, ঠিক আছে। বর্ণিতা অধিকারী, ইয়েস প্রেজেন্ট। ওকে। সানি রহমান আকাশ, ইয়েস প্রেজেন্ট। এমডি সিনহা, শেখ তাবাসসুম সৃষ্টি, মেহেদী আল মাহমুদ, ফারজানা আক্তার, ইমরান হোসাইন, আব্দুল্লাহ জিলাদার, প্রেজেন্ট। মশিউর রহমান, আসসালামু আলাইকুম ভাই, আমি তো বললাম মশিউর রহমান। ওটা মশিউর আরেকজন আছে, মশিউর আরফিন বলছে। জাহিদুল ইসলাম, সুখময় চাকমা, আছি ভাইয়া। এইচ এম নাসিম, এমডি আলামিন, মাহমুদুল হাসান, প্রেজেন্ট। ফরহাদ মোল্লা। আচ্ছা, আমি কমপ্লিট করেছি। আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা একটু ক্লাসে সব সময় থাকার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের কোর্সটা শেষে একটা সার্টিফিকেশনের বিষয় আছে। সার্টিফিকেট আমরা আসলে প্রোভাইড করব, তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টা লক্ষ্য রেখে আমরা আসলে সার্টিফিকেটটা প্রোভাইড করব, যেহেতু যারা অলওয়েজ ক্লাসটাতে অ্যাটেন্ড থাকবেন, থাকার চেষ্টা করবেন। আপনাদের ক্লাসের কিছু ঝামেলা আছে, সেগুলো ওভারকাম করে একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা আসলে সার্টিফিকেটটা প্রোভাইড করব। কারো মাইক্রোফোন অন আছে। আচ্ছা, যেহেতু যারা অলওয়েজ আচ্ছা, আমার মাহবুবুল আলম, এটা কি প্রেজেন্ট হয়েছে? ক্লাসটাতে ঝামেলা আছে, ঠিক আছে স্যার, তাহলে আপনি কন্টিনিউ করেন। ওকে, ধন্যবাদ। আমার নাম তো মনে হয় আসেনি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রুবেল ভাই, জি, খাদিজা ম্যামের আপনার নাম নামটা কি? রুবেল ভাইয়া।
খাদিজা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ 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 ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর এটা কি? ইউর প্যাশেন্স। জি খাদিজা, ওর নামটা তো মানে দেখা হয়নি। খাদিজা। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার মাহবুবুল নাম, এটা কি আসছে? মাহবুবুল আলমের নাম আসছে? আচ্ছা, নোট করে রাখেন এটাও। ঠিক আছে, থ্যাংক ইউ। যাদের নাম আসেনি তারা চ্যাট বক্সে বা অডিও দিয়ে বলতে পারেন যে তাদের নাম আসেনি। ওকে, আমরা আবারও চলে যাচ্ছি এক্সেল শিটে। সেখানে এসে আচ্ছা স্যার, একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, যাদের নামটা আসে নাই তারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমাকে একটু নক দিয়ে রাখেন প্লিজ। হ্যাঁ হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক এখানে দিয়ে দেন যাতে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা যুক্ত হতে পারে। ওকে, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এই গ্রুপে যারা হয়তো গ্রুপেও না থাকতে পারেন তারা গিয়ে এখানে নক করে দেন। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জয়েন্ট টেক্সট পরে একটা শীট রয়েছে, লক্ষ্য করবেন জয়েন্ট টেক্সট নামে একটা শীট রয়েছে এবং এই শীট আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে রেসপন্স করে একটু জানাবেন। জি দেখতে পাচ্ছি। ওকে, জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা এখানে ফুল নেম হিসেবে আসছে। হ্যাঁ, তো এটা মূলত ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য নয়, একাধিক টেক্সটকে যদি আমরা একসাথে করতে চাই বা নাম্বারকেও আমরা যদি একসাথে করতে চাই, অনেকগুলো সেলের ভ্যালুকে যদি আমরা একসাথে করতে চাই এবং আলাদা করতে চাই, তাহলে সেটা কিভাবে করে সেটা আমরা এখন দেখব। যেমন ধরেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম, এই দুটো একসাথে হয়ে এখানে মাইকেল ট্যাগও আসছে। আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে ফর্মুলা এবং ফাংশন দুইটা ওয়েতে আমরা এই জিনিসটা দেখাবো। ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি এর মাধ্যমে আমরা সেটাও বুঝবো। কেউ হয়তো প্রশ্ন করেছেন ক্লাসকে আগে নেওয়া পসিবল কিনা। এই 45 টাইমটা মনে হয় থাকবে না, হয়তো 8টা হবে বা 8:30 হবে, এরকম একটা রাউন্ড টাইমে আসবে। আজকের সেশনটা এই টাইমে দেওয়া হয়েছে, হয়তো আমি জানি না কি বিষয়ে ভেবে। ভাইয়া সম্ভবত একটা প্লিজ ভাইয়া 8:30টার আগে দিয়েন না, কারণ আমার মাস্টার্স ক্লাস থাকে ভাইয়া। 8:30টার আগে না দিয়েন না, না, এমনি আমার আচ্ছা ক্লাস 9টায় শেষ। আমি ওই ক্লাস বাদ দিয়ে ওকে, আপনাদের ক্লাসে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে। তাহলে যার ওই যে বলেছিলেন ভাইয়া ক্লাস কি আগে নেওয়া পসিবল কিনা, উনি কথা বলবেন রুবেল ভাইয়ের সাথে বা দিদা ভাইয়ের সাথে, তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা ক্লিয়ার হতে পারবেন। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে ফুল নেম। ফুল নেম নেওয়ার জন্য আমরা যদি ফর্মুলা ব্যবহার করি, তাহলে এই যে ফার্স্ট নেম ক্লিক করলাম, মাইকেল চলে আসলো, এন্ড সাইন, এটার নাম হচ্ছে, আমরা এন্ড বলি কিন্তু এটার প্রফেশনাল নেম হচ্ছে এম্পারসেন্ট। এই এম্পারসেন্ট সাইন দিয়ে যদি আমরা অন্য কোনো সেলকে যোগ করে দিই, যেমন ধরি এটাকে দেই যদি B5 কে, তাহলে এই দুইটা যোগ হয়ে আসবে। আবার ট্যাগুকে যদি দিই তাহলে ট্যাগুই আসবে। অর্থাৎ এই দুইটা যোগ হয়ে আমাকে আউটপুট হিসেবে এখানে দেখাচ্ছে। ফিল করলে বাকিগুলো চলে আসবে। সো ভেরি সিম্পল। ইকুয়াল টু দিয়ে আমরা ওই এন্ড সাইন যেটাকে বলি এটা দিয়ে দিয়ে একাধিক সেলকে আবারও যদি এন্ড দিয়ে এখানে আবার জেন কে দিয়ে দিই, তাহলে ওই একসাথেই চলে আসবে, মাইকেল ট্যাগু জাইন। সো এভাবে আমরা একাধিক সেলের ভ্যালুকে একসাথে করতে পারি জয়েন্ট টেক্সট। আপনারা ট্রাই করে দেখেন। জি, বুঝতে পেরেছি। আপনি প্রশ্ন করতে চাচ্ছেন যে মাঝখানে স্পেস। ডাবল ক্লিক করলে সবগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা বের করার পরে তো কর্নারে কালো প্লাসের মধ্যে ডাবল ক্লিক করলেই বাকিগুলো সব হয়ে যাবে। এই যে সেলের কর্নারে কালো প্লাস, এটা যেখানে থাকুক কর্নারে গেলে কালো প্লাস হবে, তখন ডাবল ক্লিক করলেই নিচেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, কোনো কোয়েরি নাই? আচ্ছা, এই যে এখানে এই যে স্পেসটা রাইট, কিভাবে দেওয়া এক্স্যাক্টলি যাবে? এই প্রশ্নটাই শুনতে চাচ্ছিলাম যে কেউ বলুক স্পেস নাই কেন। তো এখানে স্পেস আনতে গেলে একটু সময় দিতে হবে। সেটা হলো ইকুয়াল টু এন্ড, এটার পরে তো আমরা ট্যাগকে যোগ করতে চাচ্ছি না, স্পেস কে যোগ করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ফাংশন বা ফর্মুলার মধ্যে স্পেস দিতে চাইলে বা কোনো কিছু লিখতে চাইলে
ডবল ইনভার্টেড কমার মাঝখানে লিখতে হয়। অর্থাৎ ডবল ইনভার্টেড কমার মাঝখানে যদি লিখতে চাই মাইকেল এন্ড ট্যাগু, তাহলে এখানে লিখে দেবো কি এন্ড। আর যদি কিছু লিখতে না চাই একটা স্পেস দিয়ে দিব, তাহলে এটা স্পেস থাকবে এখানে। এরপরে আবারও এন্ড দিয়ে তখন এরপরে কি চাই, ট্যাগু চাইলে ট্যাগু, ফাইন। মাইকেল ট্যাগু মাঝখানে একটা স্পেস, এই স্পেসের জায়গায় যে কিছু আমি লিখতে পারি চাইলে। আপাতত এখানে স্পেস চাচ্ছি, একাধিক স্পেস চাইলে একাধিক স্পেস দিলে একাধিক ওরকম ভাবে আসবে আউটপুট। আর মাঝখানে যদি এন্ড লিখে দেই তাহলে এন্ড সহ আসবে। আমি হয়তো বুঝাতে পেরেছি যে ডাবল ইনভার্টেড কমার মাঝখানে আমরা যা রাখবো তাই আউটপুট হিসেবে চলে আসবে। স্পেসের জন্য আমরা এই কাজটুকু করলাম, একটু দেখে নেই। আমি এই ফর্মুলাটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কারো প্রবলেম হলে সেখানে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া আছে, যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেটস গুলো দিয়ে থাকি এবং আপনার প্রশ্নগুলো আপনারা সেখানে করতে পারবেন। হয়তো আজকে যুক্ত হয়েছেন, কালকে আপনার কোনো অফিসের কাজে বা ব্যক্তিগত কাজে এক্সেলে কোনো প্রশ্ন থাকতে পারে, সেটা নিয়ে আপনারা ফ্রিলি কোশ্চেন করতে পারেন। আর এই কোর্স রিলেটেড ভিডিও, ক্লাস ফাইল, ক্লাস সলিউশন ইত্যাদি নিয়ে কোনো প্রশ্ন কোয়েরি থাকলে সেখানে আপনারা খুব সহজেই কোয়েরি আনসার পাবেন। সেজন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়ে থাকবেন। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্পেস নিয়ে আসলাম, এটা একটা ফর্মুলা দিয়ে করলাম। আমি যদি ফাংশন দিয়ে করি, তাহলে ফাংশন ফর্মুলার মধ্যে পার্থক্য এখন আমরা ওইভাবে বুঝি না। কনক্যাট ফাংশনের নাম হলো কনক্যাট, যেমন ফাংশনের নাম হলো সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এগুলো ফাংশন। তো এই কাজটা যেটা করলাম, এখানে তো ম্যাক্স, মিন বা অন্য কোনো কিছু নাম নাই, সরাসরি ইকুয়াল টু দিয়ে আমরা আমাদের কারিকুলাম ইউজ করে টেকনিক্যালি এই কাজটা করলাম, সেজন্য এটা হলো ফর্মুলা। আর যদি কোনো ফর্মুলা অলরেডি এক্সেলে দেওয়া আছে কোনো কাজের জন্য, অলরেডি যেগুলো আছে সেগুলোকে ফাংশন বলে, সামান্য ডিফারেন্স। প্রিডিফাইন ফর্মুলা ইন এক্সেল, আগে থেকে যে ফর্মুলাগুলো ডিফাইন করা আছে সেগুলো হচ্ছে ফাংশন, আর যেগুলো ডিফাইন করা নাই আমরা নিজেদের মতো করে কাজ করি সেগুলো হচ্ছে ফর্মুলা। অনেক সময় ভাইবা ওটা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মুলা এন্ড ফাংশন। তো যাই হোক, কনক্যাট এবং কনক্যাটিনেট এই দুইটা ফাংশনের কাজ একই। দেখেন কনসি লিখলে আসছে, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। জয়েন সেপারেট টেক্সট স্ট্রিং ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং, এটার কাজ হচ্ছে কনক্যাটস এর রেঞ্জ অর লিস্ট অফ টেক্সট, একই অর্থ। অ্যাকচুয়ালি কনক্যাটটা ছিল আগে, এটা 2007 ভার্সনের আগে পাওয়া যেত না, অর্থাৎ এটা কম্প্যাটিবিলিটি রয়েছে অফিসে 2007 এর আগে এই ফাংশন পাওয়া যায় না। পরবর্তীতে এরা নতুন একটা সাপোর্ট দিয়েছে যেটা নাম হচ্ছে কনক্যাট, এই ফাংশনটা আমরা ইউনিভার্সাল হিসেবে পাবো। সেটার কাজও সেম কনক্যাটেনেটের মতোই সেম। তো আমি ট্যাব দিয়ে সিলেক্ট করলাম টেক্সট 1 ডট ডট, মানে হচ্ছে আরো টেক্সট দিতে হবে। টেক্সট 1 মাইকেল, কমা কমা দিয়ে দিতে হয়, আসলে ফাংশনের মধ্যে ভ্যালু গুলো আলাদা আলাদা আর্গুমেন্ট গুলো কমা দিয়ে দিতে হয়। টেক্সট 2 হচ্ছে ট্যাগু, ভালো কথা, ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই মাইকেলের ট্যাগু একসাথে হয়ে আসবে। এই প্রবলেম আগেরটাই, স্পেস নাই, এই জন্য এখানেও স্পেস দিতে হবে ডবল ইনভার্টেড কমা দিয়ে, তারপরে ট্যাগুকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এবারে স্পেস সহ আসবে। একটু জাস্ট ফাংশনটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ভাইয়া, ওই ফর্মুলা এন্ড ফাংশনের ডিফারেন্সটা বুঝতে পারি নাই। যদি এক্সেলে আগে থেকে কোনো ফাংশন থাকে যেটা দিয়ে আমরা এই কনক্যাটের কাজ করতে পারি সেটা ফাংশন, আর এখানে কোনো ফাংশন নাই, আমরা নিজেরা ইকুয়াল টু দিয়ে এন্ড সাইন দিয়ে ইত্যাদি দিয়ে কাজ করছি, সেটা হলো ফর্মুলা। আমি যদি এটা এইখানে ব্যাখ্যা করি তাহলে এটা হলো এরকম, ধরুন এইখানে সাম ফাংশন দিয়ে আমরা এই যোগ করেছি, সাম ফাংশন না দিয়ে যদি ইকুয়াল টু দিয়ে এইটা ম্যানুয়ালি প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা এভাবে করলাম, কোনো প্রিডিফাইন ফাংশন ব্যবহার করলাম না, এটা হলো ফর্মুলা। কাজ একই, বাট ডিফারেন্স এখানে যে যদি প্রিডিফাইন হয় ফাংশন, ওইগুলো ফর্মুলা।
difference between formula and functions দিয়ে সার্চ দেন, তারপর দেখবেন what is the difference. A formula is an expression that uses cell reference ব্যবহার করে ইয়ে হয়। আচ্ছা আমি এটাকে শেষে নিয়ে যাই তাহলে আরো স্পেসিফিক। A formula is an expression ইত্যাদি, এটাকে ডিটেইলস দেখি। এই যে এক্সাম্পল, এটা হলো ফর্মুলা a/b। হ্যাঁ এখানে সুন্দরভাবে আছে এই যে a প্লাস, হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা। আর ফাংশনের উদাহরণ হচ্ছে এই যে ধরেন যেখানে সাম করেছে, ফর এক্সাম্পল সেল অমুক তমুক ইত্যাদি, সাম ফাংশন which calculates the sum of range। আর ফর এক্সাম্পল a cell below contains a formula which adds the value of cell 2 to the value of cell a। এখানে যোগ করে। আশা করি ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার বিষয়টা? কাজটা কোনটা দিয়ে করলে খুব মানে ইজি হবে? আসলে এই ফর্মুলাটা ধরেন এই ক্ষেত্রে এরকম যোগ করার জন্য না, এই যে ভিন্ন ভিন্ন জায়গায় যদি থাকে ইকুয়াল টু ধরুন এইটা প্লাস এইটা প্লাস এইটা, হ্যাঁ এরকম আলাদা আলাদা জিনিস যোগ করতে চাই, তখন আমি এই প্রসেসটা ইউজ করলাম। আমি ইকুয়াল টু দিয়ে সাম দিয়ে গেলাম না, কমা দিয়ে এইটা আবার কমা দিয়ে এটা এরকম ভাবে না গিয়ে ওইভাবে করলাম, করা যেতে পারে। আবার যদি চান যে না ফাংশন ব্যবহার করতে পারেন তাও করা যেতে পারে। আসলে কাজের মাত্রার উপরে বেস করে সেটা আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ কাজ যদি ছোট হয় এমনি ইকুয়াল টু দিয়ে প্লাস প্লাস দিয়ে করে ফেললাম ভিন্ন ভিন্ন হইলে, আর যদি বড় কাজ হয় তখন সাম ফাংশন ব্যবহার করলাম, যেটা সুবিধা হয় সেটা দিয়ে করলাম আর কি। এই এখানে অবশ্য আরো আপনার কাজের ক্ষেত্রে আরো বড় বড় কাজের ক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ অনেক অনেক কাজের ক্ষেত্রে ফাংশন নাই। বলুন ফাংশনটা, হ্যাঁ ফাংশনটা ভিজিবল আছে এটা বোধহয়, স্যার এটার কথা বলতে কাজটা স্যার আরেকবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ শিওর। ইকুয়াল টু কনক্যাট এবং কনক্যাট একই। এবার আমি এটা নিয়ে দেখাই। মাইকেল কমা স্পেস লাগবে তো ডবল ইনভার্টেড কমা দিয়ে স্পেস দিলাম। এই ডবল ইনভার্টেড কমা কিন্তু শিফট প্রেস করে দিতে হবে, 4 বার ইনভার্টেড কমা দিলে কিন্তু হবে না। শিফট প্রেস করে ডাবল ইনভার্টেড কমা রয়েছে এন্টারের বাম পাশে, তারপরে ট্যাগু ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই হলো ফাংশন শেষ। এটা আরেকটা ওয়ে দেখাচ্ছি আমি। ইকুয়াল টু কনক্যাট, এটা সিলেক্ট করার পর fx এ যাব। আমি fx এর সাথে পরিচয় করে দিচ্ছি, ইনসার্ট ফাংশন। এটাতে ক্লিক করলে এরকম ডায়ালগ বক্স আসবে। এই fx এর অনেক কাজ রয়েছে, বিগিনারদের জন্য খুবই হেল্পফুল এই অপশন। এখানে প্রথমে বলে দিবে যে এই ফাংশনের কাজ কি। কনক্যাটস এ লিস্ট অফ রেঞ্জ অফ স্ট্রিং, টেক্সট এ তে কি দিতে হবে, টেক্সট 2 তে 3 তে কি দিতে হবে, এরকম 254টা টেক্সটকে একসাথে করা যায়। হ্যাঁ কোনটাতে কি দিতে হবে নিচে বলে দিবে সহজ ভাষায়। এখানে সবগুলোতে একই কথা বলতেছে কারণ সবগুলোতে এখানে একই জিনিস দিতে হয়। টেক্সট 1 এ আমি দিলাম মাইকেল, টেক্সট 2 তে কিবোর্ড থেকে একটা স্পেস দিলাম, টেক্সট 3 তে আমি ট্যাগও দিলাম। তাহলে আউটপুট কি আসতেছে, মাইকেল ট্যাগও, মাঝখানে স্পেস আছে। এটা সুবিধা হলো একটা ভ্যালু ইনপুট করার সাথে সাথে আউটপুট কি হবে এখানে দেখা দিচ্ছে, রেজাল্ট কি হবে সেটা এখানে দেখা দিচ্ছে। এখানে দেখে দেখে কাজ করা যায়। একবার এটার মধ্যে ভ্যালু ইনপুট করলে পরেরটাতে চলে গেলে ওটা এখানে থাকে আর চলে যায় না। কিন্তু এখানে লিখতে গিয়ে কমা টমা ভুল হলে একবার চলে গেলে পুরোটা নতুন করে লিখতে হয়, এই ধরনের প্রবলেম থাকে। সেজন্য ফর দ্য বিগিনার এই অপশনগুলো অনেক সময় হেল্প করে। এখানে পরে পরে বুঝে বুঝে ইনপুট দেওয়া যায়। আপনি যখন কোনো ফাংশন জানবেন না, সে আপনি হয়তো এক্সেল কোর্স করে ফেলেছেন কিন্তু কোনো ফাংশন আপনি একটা ফাংশন নিয়ে কাজ করবেন সেটা আপনি আগে জানতেন না, সেটা fx দিয়ে গিয়ে দেখে দেখে এখানে পরে পরে বুঝে বুঝে আপনি খুব সহজেই সেই ফাংশনে কাজ করতে পারবেন। সেজন্য এটা হেল্পফুল। সো fx ইনসার্ট ফাংশন অপশনটা আসবে তখন যখন আপনি কনক্যাট ফাংশন সিলেক্ট করবেন, ব্র্যাকেট দিবেন। তারপর ব্র্যাকেট দেওয়ার আগে কিন্তু এই fx কাজ করবে না, fx আসবে না। এটা fx আমি আবারও দেখাচ্ছি। ইকুয়াল টু কনক্যাট ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, তারপর fx এ গেলাম, টেক্সট 1 এ মাইকেল দিলাম, টেক্সট 2 তে কিবোর্ড থেকে একটা স্পেস দিলাম, টেক্সট 3 তে এসে ট্যাগও দিলাম। আউটপুট ঠিক আছে, ওকে বলে দিলাম, চলে আসলো। আমরা দেখছিলাম টেক্সট কে একসাথে কিভাবে করে। এবার দেখবো টেক্সট অ্যাপার্ট। একটা শীট জাম্প করে পরে দেখেন টেক্সট অ্যাপার্ট নামে একটা শীট রয়েছে, এই শীটে আসবো।
এই শীটের কাজটা দেখেই আমরা 10 to 15 মিনিটস একটা ব্রেক নিব। 2 ঘন্টা ক্লাসে আমরা 10 থেকে 15 মিনিট একটা ব্রেক নিয়ে থাকি। নরমালি 10 মিনিটের একটা ব্রেক নেই, স্ট্রেস ব্রেক, কারণ এক্সেল এর ক্লাস অনলাইনে আপনারা কানেক্টেড থাকেন, গ্যাজেটের সাথে থাকেন, একটু স্ট্রেস ফ্রি হওয়ার জন্য ব্রেক না নিলে পরবর্তী সেশনটুকু আপনাদের ইন্টারেস্টের সহিত দিতে পারবেন না, লার্নিং আউটকাম ভালো হবে না। কেননা ইউনেস্কোর একটা রিপোর্টেও আসছে যে 45 মিনিটস এর বেশি একজন সুস্থ মানুষ সে অ্যাটেন্টিভলি কোনো কিছু শেখার জন্য অ্যাটেনশন দিতে পারে না। ওয়ান থিং, সেই জন্য একটু স্ট্রেস ফ্রি হওয়ার জন্য আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই। সেই ব্রেকের সময় আপনারা হাঁটাহাঁটি করবেন, ড্রিঙ্ক ওয়াটার, মুভমেন্ট করে আবার এসে বসবেন আর্গোনমিক বেনিফিটের জন্য। সো আমরা এখানে চলে আসছি টেক্সট অ্যাপার্টে, লেফট, রাইট এবং মিড হেডিং দেখেন। এটার কাজ কি আমি আগে বলি, টেক্সটকে আলাদা করা। এর আগে জয়েন করেছি, এখন আলাদা করবো। এই মাইকেলকে লেফট সাইড থেকে আলাদা করবো, রাইট সাইড থেকে আলাদা করবো, মাঝখান থেকে আলাদা করবো। এটা প্রয়োজন কেন হয়? অনেক সময় ধরেন এরকম লেখা থাকে ডি এজেড, এর মানে হচ্ছে ডি ফর ঢাকা, ব্যাংকের কোড নাম্বার এজেড ফর আজিমপুর। এখন আমাদের প্রয়োজন হচ্ছে শুধু এজেড কে আলাদা করা বা শুধু নাম্বার গুলোকে আলাদা করা। কারণ কি, সফটওয়্যারে দিতে হবে, এখানে এজেড নেয় না, এজেড নেওয়ার প্রয়োজন নাই, এটা একটা ইউনিক কিছু। বা ফর এনি রিজন উই নিড দিস প্লাস 880151616161 এরকম ভাবে নাম্বারটা আছে আমার কাছে। ধরেন প্লাস 8801। হ্যাঁ, এখানে দেখেন এই নাম্বারটা ইনপুট করার পরে দেখেন ই দেখে +12 লেখা আছে। এটা কিন্তু টেক্সট, এই জেনারেল ফরম্যাটেই আমি একটা নাম্বার লিখলে সে এটা এরকম দেখাচ্ছে। আবার যদি সরাসরি 0 দিয়ে লিখি 01516161681, সে প্রথমে 0 কে দেখাবে না। এই ধরনের এরর আছে, এই এরর গুলো ম্যানেজ করতে হবে। তো দুইটা ওয়ে আছে এটা ম্যানেজ করা। যেমন 0 লিখলে 0 থাকবে কি থাকবে না, 0 রাখতে চাইলে এটা এই যে এরকম সেমিকোলন দিয়ে 01516161681 লিখে এন্টার দিলে তখন আর এই কি বলে 0টা থাকবে না। কেন থাকে? কারণ এটা নাম্বার বামপাশে 0 ভ্যালু নাই, এইজন্য এটা ডান দিকে যখন দেয় তখন আর 0টা দেয় না। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, ধরেন এখানে আমি আগে রেঞ্জটাকে টেক্সট করে নিলাম, এখান থেকে টেক্সট করে নিলাম, এইখানে দেখেন টেক্সট জেনারেল থেকে টেক্সট করে নিয়ে এবার আপনি যা লিখবেন এটা টেক্সট হিসেবে কাউন্ট হবে 01516। আচ্ছা, বেশি না লিখলাম না, লেফট সাইডে হবে। আর নাম্বার তো আসলে কিছু লিখলে ডান দিকে হয়, এটা একটা ওয়ে। তো আপনি যখন এরকম থাকবে +880151616161, হয়তো আপনি এখন চাচ্ছেন 880 চাচ্ছেন না, শুধু 015 এটা আলাদা করতে চাচ্ছেন। হ্যাঁ, এই টেক্সট থেকে আলাদা করবেন 015, এটা আলাদা করতে হবে না, অথবা 880 কে আলাদা করতে হবে। এরকম ক্ষেত্রে তারা এই ফাংশন গুলো ইউজ করতে পারবেন। লেফট হচ্ছে ইকুয়াল টু LEFT, ফাংশনের নাম লেফট। লেফটের দুইটা আর্গুমেন্ট আছে ফাংশনের ব্র্যাকেটের মধ্যে, যেই ভ্যালুগুলো আমরা ইনপুট করি এগুলোকে ফাংশন আর্গুমেন্ট বলে। আর সেই ফাংশন আর্গুমেন্ট গুলো ইনপুট করার জন্যই কিন্তু আমরা এফএক্স এ যাই, ইনসার্ট ফাংশনে যাই। এখানে এসে কিন্তু এই ডায়ালগ বক্সকে ইউজ করে আমরা খুব সহজে ইনপুট করতে পারি, যদি আমরা সরাসরি ইনপুট করতে পারি ওখানে। তো টেক্সটের মধ্যে দিতে হবে কি, এই টেক্সটকে মাইকেল, দেখেন আউটপুট চলে আসছে নাম্বার অফ ক্যারেক্টার্স। নাম কার্স মানে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স। এটার মধ্যে বলতে হবে লেফট সাইড থেকে আপনি কয়টা ক্যারেক্টারকে আলাদা করতে চাচ্ছেন। যদি আপনি 3 বলেন, দেখেন MIC আসছে। যদি 2 বলেন, MI আসছে। এভাবে আপনি 3 বলে ওকে বললে MIC আলাদা হয়ে আসবে। ফিল করে দিলে স্বাভাবিকভাবেই আপনারা জানেন এক্সেলের এই কাজগুলো ফিল করে দিলে বাকিগুলো চলে আসে। ইকুয়াল টু রাইট হচ্ছে ফাংশনের নাম, ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, FX এ চলে গেলাম, এখানে এসে টেক্সট হিসেবে মাইকেল, নাম্বার অফ কার্স এ এসে যদি আমি 2 লাইক 3 বলি, আচ্ছা 3 না 4 বলি, ওকে বললাম, হিল আলাদা হয়ে গেল। সো লেফট ভেরি সিম্পল, লেফট রাইট ফাংশন খুব সহজ। আমি আবার এখানে করে দেখাচ্ছি, ইকুয়াল টু LEFT লেফট, এই যে মাইকেল নিলেন, কমা দিয়ে দিবেন নাম্বার অফ ক্যারেক্টার্স। লেফট সাইড থেকে কয়টাকে আলাদা করতে চান, আমি যদি 3টাকে আলাদা করতে চাই 3 দিব, 3 দিলে এরকম ভাবে চলে আসবে। ফাংশন নাম হচ্ছে রাইট লিখে টেক্সটে সিলেক্ট করে কমা দিয়ে যদি রাইট সাইড থেকে 4টাকে আলাদা করতে চান 4 দিবেন, এর চলে আসবে। মিড ফাংশনটা একটু ডিফারেন্ট, ইকুয়াল টু MID। এই ফাংশনের 3টা আর্গুমেন্ট, টেক্সট, স্টার্ট নাম্বার, নাম্বার অফ ক্যারেক্টার্স। FX এ গেলাম, টেক্সট দিলাম,
স্টার্ট নাম্বার, এই স্টার্ট নাম্বারটা কি আমি বলতেছি। স্টার্ট নাম্বারটা হলো মাইকেলের মানে মিড বলতে মাঝখানে কোনটাকে মাঝখান ধরবো, সে অটোমেটিক্যালি দুইটাকে ভাগ করে দিবে না। হ্যাঁ, যদি বলি এইচ তাহলে এইচ থেকে শুরু হবে, স্টার্ট নাম্বার হলো সেটা। MICH, এইচ হচ্ছে 4 নাম্বার, স্টার্ট নাম্বার দিতে হবে 4। আসলে দেখেন নিচে কিন্তু লেখা আছে স্টার্ট নাম্বার মানে কি, ইজ দ্য পজিশন অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার ইউ ওয়ান্ট টু এক্সট্রাক্ট। আপনি যেইটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে চান সেটার পজিশন নাম্বার। দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন টেক্সট ইজ 1। ওকে, আমি 4 লিখলাম। নাম্বার অফ ক্যারেক্টার্স কয়টাকে আনবেন, এইচ কে আসবে, এইচ এ আসবে, তো দুইটা দিলাম, এইচ আর এ আসবে। এই তো আপনি যদি বলেন যে 3 থেকে আসবে, দ্যাট মিন্স সি থেকে আসবে, আর আসবে হচ্ছে 3টা, তাহলে CHA আসবে। ওকে বলে দিলাম, ফিল করে দিলাম, সেই হিসাবে চলে আসলো। এছাড়া অন্য অপশন আছে, সেগুলো আমরা পরে কথা বলবো। আপাতত এই ফাংশন গুলো শিখি। ফাংশন ছাড়াও অপশন রয়েছে, অপশন এবং ফাংশনের মধ্যে পার্থক্য রয়েছে, যেমনটা ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্য রয়েছে, অপশন এবং ফাংশনের মধ্যেও পার্থক্য রয়েছে। সেটা আমরা ব্রেকের পরে দেখবো। আমরা একটা ব্রেক নিব 10 to 15 মিনিটস। এখন 10টা 5 বাজে, আমরা 10টা 15 আবার যুক্ত হবো। এভরিওয়ান সবাই কানেক্টেড থাকবেন, এখান থেকে লিভ নিতে হবে না। এই অবস্থাতেই আপনারা একটু হাঁটাহাঁটি করে ড্রিঙ্ক ওয়াটার এন্ড দেন কাম এগেইন। আমরা আবার 10 মিনিট পরে কথা বলা শুরু করব। এর মধ্যে ব্রেক ইজ ব্রেক, সময় কোনো Okay. কাজ করার প্রয়োজন নাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি, কারো কোনো কোয়েরি থাকলে সেটা নোট করে রাখতে পারেন। আফটার ব্রেক আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের সমাধান করার জন্য। সো এভরিওয়ান টেক ব্রেক, ব্রেক ইজ
ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই কানেক্টেড আছেন এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো মিডটা আরেকবার বোঝালে ভালো হতো। ওকে, মিডটা আমি আবারও দেখাচ্ছি। মিড হচ্ছে মাঝখান থেকে নিয়ে আসবে, বাট আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে মাঝখান বলতে কোন লেটারটাকে বোঝাচ্ছেন। সেজন্য এই ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে তিনটা, ইকুয়াল টু এমআইডি মিড। প্রথমে হচ্ছে টেক্সট, ভালো কথা মাইকেল দিলাম, কমা স্টার্ট নাম্বার, মানে মাঝখান থেকে যে আসবে সে কি আই থেকে আসবে, সি থেকে আসবে নাকি এইচ থেকে আসবে, সেটার নাম্বার কত। যদি এইচ হয় তাহলে এইচ আছে এখানে 4 নাম্বারে, আমি বললাম 4। যদি 3 হয় তাহলে আসবে সি থেকে, সি আছে 3-এ, কমা 3 থেকে 3টা আসবে, সি এইচ এ। আচ্ছা 4 দেই তাহলে বুঝতে হবে 4টা আসবে। তাহলে আবারও নাম্বার অফ ক্যারেক্টার 4 দিলাম, সি এইচ এ ই 4টা আসলো। এই এখন কোনটার মধ্যে যদি থাকেই 2টা তাহলে 2টা আসবে, থাকেই 3টা আসবে, যা আছে যেভাবে আছে সেভাবে আসবে। যেমন অধিকাংশ আসছে 3টা, কারণ আর নাই, সেগুলো থেকে আনবে, এই আর কি। স্যার আমি চ্যাট বক্সে একটা ফর্মুলা ফাংশনের ফর্মুলাটা বসিয়েছি, কিন্তু এটা আসতেছে না। এটা যে এক্স এল এফ এটা এমন আসছে কেন? এটা দিলে আবার ইন্টার দিলে নো নেম সাইন আসে। আচ্ছা আচ্ছা, ওই যে আপনি এটা যে যখন লিখছেন এখানে ভুল হয়েছে, এক্সএল এফএন ডট এইটুকু ভুল হয়েছে, এইটুকু মুছে দিলেই হবে। আন্ডারস্কোর এক্সএন ডলার এগুলো মুছে দিয়ে শুধু কনকেটের আগে ইকুয়াল টু দিতে হবে। অর্থাৎ এটা দিতে হবে এইভাবে যে এইভাবে দিতে হবে, তাহলে আসবে। এভাবে দিলেও আসে না, ওইখানেই যে এক্সেল শিটটা আছে ওইখানে ট্রাই করেছি। আচ্ছা, এবার এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেখেন যে আসবে, অবশ্যই আসবে। যদি আপনি এই ডাবল ইনভার্টেড কমাগুলো একবারে দিয়ে থাকেন, শিফট প্রেস করে ডাবল ইনভার্টেড কমা দিয়ে থাকেন, যদি আবার শিফট প্রেস করে না দিয়ে থাকেন তাহলে আবার আসবে না। আমি দেখছি দিয়েছেন কিনা। হ্যাঁ এটা ঠিক আছে, আপনি জাস্ট এটা কপি পেস্ট করেন, বাট কপি পেস্ট করে দেন, আসবে। ওই আগে থেকে ওই যেগুলো এক্সট্রা আছে এক্সএল এফএন ডট এগুলো মুছে দিলে অবশ্যই আসবে। আমি চেক করে দিয়েছি। ওকে, তো যেটা বলছিলাম টেক্সট অ্যাপার্টের এই শীটটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই শীটটাকে আমি কপি করতেছি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, তো যেটা বলছিলাম যে আরেকবার ক্লিয়ার করেন প্লিজ। মিড হলো কি, ধরেন আমি এই চ্যাট বক্সের মাঝখান থেকে CHA এই কথাটাকে নিয়ে আসবো, তাহলে সি এইখানে কত নাম্বার ক্যারেক্টার বা লেটার সেম থিং, ক্যারেক্টার হচ্ছে 3 নাম্বার ক্যারেক্টার, CHA 3টা আসবে, তাহলে কয়টা আসবে? 3টা আসবে। আচ্ছা আমি যদি 2টা আনি, সাপোজ আমি যদি 2টা আনতে চাই, তাহলে CH এই 2টা লেটার মাঝখান থেকে আমি ভেঙে নিয়ে আসবো। ফাংশন দিব মিড এমআইডি, টেক্সট হচ্ছে মাইকেল, কমা স্টার্ট নাম্বার, অর্থাৎ কত থেকে আসা শুরু করবে, সি থেকে। সি 3 নাম্বারে আছে, 3 নাম্বার ক্যারেক্টার, এখানে M1I2 C3 3 নাম্বার ক্যারেক্টার থেকে আসবে, কমা কয়টা আসবে? 2টা আসবে, সি এবং এইচ এই 2টা আসবে। এটা হলো নাম্বার অফ ক্যারেক্টারস। এই আমি টেক্সট অ্যাপার্ট, আশা করি এটা মোটামুটি বুঝতে পেরেছেন। কারণ তারপরেও প্রশ্ন থাকলে আমি আবার রিপিট করব। টেক্সট বক্স, এই টেক্সট অ্যাপার্ট নামে যে শীটটা আছে এই পুরো শীটটাকে আমি কপি করেছি। ধরে দিলে কপি হয়, দেখেন ক্লিক করে ধরে টান দিচ্ছি, কপি হচ্ছে কপি, শীট কপি হচ্ছে, সরতেছে, চেঞ্জ কেজের আগে চলে গেছে, পরে চলে গেছে, মানে নরমালি এটা ধরে টেনে টেনে সরানো যায়। আমি কপি করতে চাই তখন কন্ট্রোল চেপে রেখে এটা ধরে টান দিলে কপি হবে। যেমন টেক্সট অ্যাপার্ট 2 নামে আরেকটা শীট আসছে, দেখেন এটা একটা শীট,
পরেরটা আরেকটা শীট, একই জিনিস, ঠিক আছে? আর এই শীটের নাম স্যার দেখা যাচ্ছে না, স্যার স্ক্রিনটা একটা জায়গায় আটকায় আছে। স্যার আপনার কার্সর তো নড়তেছে না। না, আচ্ছা দেখতেছি। একটু কানেক্টেড থাকেন। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টেক্সট পেপার আমি যে শীটটা, এই শীটটা কিভাবে কপি করবেন আমি আবার দেখাচ্ছি। এই শীটটাকে কপি করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডান দিকে টান দিয়ে ছেড়েলেই এই যে এরকম প্লাস আরেকটা শীট হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা, এটা আরেকটা। এই শীটের নাম চেঞ্জ করতে চাইলে রাইট ক্লিক করে রিনেম আছে, রিনেম করে নাম চেঞ্জ করে ধরেন আমি এটা দিলাম টেক্সট টু কলাম, শীটের নাম চেঞ্জ করে দিলাম। স্যার আপনার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে নাকি, ভিডিও অনেক পরে আটকায় স্যার আটকায় আপনার কথাটা আগে চলে আসতেছে। হয়ে আবার কানেক্ট হচ্ছি। এখন কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, শুনতে সমস্যা হচ্ছে না, ওকে, একটু স্ক্রিনটা একটু স্লো মনে হয়। না এখন আবার নতুন করে ইয়ে হয়েছে, তো যদি একটু প্রবলেম হয়ও একটু ইয়ে করেন, অ্যাডজাস্ট করেন, যদি একদম খুব বেশি প্রবলেম না হয়। অনেক সময় হয়, অনেকক্ষণ ক্লাস নিলে অনেক সময় একটু নেটওয়ার্কের কারণে আপ ডাউন হয়। তো যাই হোক, আশা করি বোঝার মতো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। স্ক্রিনেরও খুব বেশি কিছু না, একটা, হ্যাঁ সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই স্ক্রিনে আমি কিছু চেঞ্জ নিয়ে আসছি, এটাকে একটু এডিট করছি, জাস্ট এই কলামের ডেটাটা রাখছি। এবার আমি এটাকে সিলেক্ট করব, চলে যাব ডেটা, এখানে বেশ কিছু অপশন রয়েছে এর মধ্যে। এখানে লক্ষ্য করবেন রয়েছে রিমুভ, টেক্সট টু কলাম, ডেটা ভ্যালিডেশন, ফ্লাশ ফিল, কনসলিডেট। এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা কথা বলবো টেক্সট টু কলাম। অ্যাকচুয়ালি এর আগের মতো আলাদা করবো আমরা, টেক্সটের পার্ট করবো ফাংশন দিয়ে, অপশন দিয়ে। সেজন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এবার এখানে এসে টেক্সট টু কলামে ক্লিক করব। ক্লিক করলে এরকম ডায়লগ বক্স, ডায়লগ বক্স ফিক্সড ভাইয়া আপনার মানে কার্সর কই আছে বোঝা যাচ্ছে না। ও, বেশি ডিস্টার্ব করছে না? আর কথাও খুবই কেটে কেটে আসতেছে। নেট প্রবলেম হচ্ছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। আমি তো একটু প্রেজেন্টই নেটওয়ার্ক দেখতে চেঞ্জ পাচ্ছি না। করতেছি। কেটে কেটে আসছে। হ্যাঁ, বাকি অবস্থা বলেন তো, বাকিরা শুনতে পাচ্ছেন? স্যার আমি নাকি প্রেজেন্টে সবারই? না শুনতে স্যার, পাচ্ছি। সেম প্রবলেম, সেম প্রবলেম। ওকে ওকে, আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি। ওকে, নেটওয়ার্ক
স্ক্রিন এখনই শেয়ার হবে। স্ক্রিন ক্লিয়ার? ডেটা ট্যাব থেকে যাব টেক্সট টু কলামে। আমাকে শুনতে পান? ভেঙে ভেঙে আসছে। আমাকে শুনতে পান? ওহো, প্রবলেম। ওকে, একটু সময় নেই, আমি একটু সময় নিয়ে কথা বলি, একটু স্লো কথা বলি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, আর স্ক্রিন দেখে আমি যা করি একটু ফলো করেন কষ্ট করে আজকে ক্লাসে। নেক্সট ক্লাসে আমি একটু মানে চেষ্টা করব যাতে এই প্রবলেমটা না হয়। এই রেঞ্জটাকে সিলেক্ট করব, যাব ডেটা ট্যাবে, এইখানে আছে টেক্সট টু কলাম, এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখানে দিতে হবে ফিক্স উইথ। এরপর দিতে হবে নেক্সট। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং দেখে বুঝতে পারার কথা। এই অবস্থায় আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা এক দুজন রেসপন্স করে জানান। ওকে, এবার আমাকে ব্লকগুলো মানে কিভাবে আলাদা করতে চাই, এরকম ক্লিক করলেই এরকম আলাদা আলাদা লাইন আসবে, আরেকটা ক্লিক করলে আরেকটা লাইন আসবে। এটাকে আবার সরানো যায়, যেভাবে চান সেইভাবে এটাকে রেখে দিবেন এবং সেই অনুসারে এই আউটপুট এখানে আসবে। যাই হোক, দুইটা ব্লক নিলাম, এবার নেক্সট যাব। নেক্সটে এসে এখানে কিছু জিনিস লক্ষ্য করি, ডেটাটা যে আসবে জেনারেল হয়ে আসবে। ডেস্টিনেশন কোথায় আসবে? এইখানেই ভেঙে আসবে, এই যে B1 এ। আসলে আমি B1 এ চাই না, C1 থেকে ভেঙে আসুক, সেজন্য এখানে চেঞ্জ করে ডেস্টিনেশনটা আমি C1 লিখে দিলাম, সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলেই হবে। এবার ফিনিশ দিলে সে অটোমেটিক্যালি MICHAEL যেভাবে ছিল সে সেইভাবে এনে দিবে। আমি স্টেপটা আবারও দেখাচ্ছি। ডেটাটা সিলেক্ট করব, ডেটা ট্যাবে যাব, টেক্সট টু কলামে যাব, এন্ড দেন ফিক্সড উইথ। এরপর এরকম ক্লিক করে ব্লক সিলেক্ট করে দিতে হবে। দেন নেক্সট, ডেস্টিনেশন আমি চেঞ্জ করে দিচ্ছি, নয়তো বা মূলটা চলে যাবে। ফিনিশ দিলেই এভাবে চলে আসবে। আশা করি আপনারা আমাকে মোটামুটি শুনতে পেরেছেন, আর যে বিষয়টা দেখাইছি সেটা দেখে হলেও বুঝতে পেরেছেন। ভাইয়া আরেকবার একটু দেখান, আসলে শিওর, আরেকবার একটু দেখালে হ্যাঁ। ভালো হয়। রেঞ্জটা সিলেক্ট আছে, যাব ডেটা ট্যাবে, টেক্সট টু কলামস, এটাতে ক্লিক করব, এরকম ডায়ালগ বক্স আসবে। দেন ফিক্সড উইথে ক্লিক করব। এটা একটা স্টেপস তো একটু দেখে মাথায় নিয়ে তারপরে নেক্সট যেতে হবে। নেক্সট গিয়ে যেমন MI কে এক জায়গায় রাখবো, আবার CHA কে আলাদা রাখবো। ক্লিক করলেই লাইন আসবে, ভুল হলে টেনে সরাই দেবো। নেক্সটে গিয়ে ফিনিশ দিয়ে দিই। আমি চেঞ্জ না করলে কি হয় দেখেন, ফিনিশ দিলে এই অরিজিনালটা চলে যাবে, শুধু এই ইয়েটা থাকবে। সেই জন্য আর কি আমি ওই এই জায়গায় একটা কাজ করে নেই, সেটা হলো ওই ফিক্সে যাওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে এই ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিই। এটা থাকে এখান থেকে হবে, তার পরেরটাতে দিয়ে ফিনিশ দিলেই হয়। এই পরে একটা শীট আছে, শীট 1 নামে, দেখেন এখানে কিছু শর্টকাট আপনাদের দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমি একটু এক্সপ্লেন করব। যেমন কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এক্স কাট করা যায়, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল ওয়াই রিডু, কন্ট্রোল সেমিকোলন কারেন্ট ডেট, কন্ট্রোল সি সেমিকোলন কারেন্ট টাইম, কন্ট্রোল আই ফিল্টার ইত্যাদি। কারণ এগুলো এখানে আছে। হ্যাঁ, তো হ্যাঁ, কপি কাট পেস্ট সহ এখানে শর্টকাট দেওয়া আছে। এটা রেঞ্জ সিলেক্ট করে এটার বর্ডার ধরে টান দিলে এটা মুভ হয়ে আসে। এটাই কিন্তু কাট, মানে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি কাট। এটা শর্টকাট হইলো সিলেক্ট করে বর্ডার ধরে টান দিলেই চলে আসে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি স্যার। ওকে, সো এটা কাট করার মতো। আবার কপি কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট, আবার এখানে কন্ট্রোল ভি পেস্ট, আবার কন্ট্রোল ভি পেস্ট, যত পেস্ট দিব তত কন্ট্রোল ভি দিব পেস্ট হবে। আর এটাও আবার করা যায় কন্ট্রোল এই রেঞ্জটাকে সিলেক্ট করে কপি করতে চাইলে কপি না করে এই যে কন্ট্রোল চেপে রেখে তারপর ড্র্যাগ করলে এটা কপি হবে। কন্ট্রোল চেপে রেখে ড্র্যাগ করলে কপি হবে। কন্ট্রোল চেপে রেখে সিলেক্ট করে কন্ট্রোল চেপে রেখে ড্র্যাগ করলে কপি হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট না করে এন্টার দিলে পেস্ট হবে, বাট এর পরে আর কোনো পেস্ট হবে না, কন্ট্রোল ভি দিলেও হবে না। এটা সিকিউর পেস্টিং, নিরাপদ। একবার কপি করে একবারই পেস্ট করা যাবে, এন্টার দিয়ে পেস্ট করলে। এন্টার দিলে পেস্ট হবে, আর পেস্ট হবে না। নিরাপত্তার কারণে এটা ব্যবহার হয়। বলতে পারেন কি নিরাপত্তা? দেখা গেছে আপনি পেস্ট করে ফাইল ক্লোজ করে চলে গেছেন, আরেকজন এসে কন্ট্রোল ভি দিছে, আপনি যা কপি করছিলেন সেটাও সে আবার পেস্ট করে পেয়ে গেছে। যেহেতু আমরা এক্সেল এ কনফিডেন্সিয়াল ডাটা নিয়ে কাজ করব, সেজন্য সিকিউরিটি বিষয়টা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখেই আজকের সেশন শেষ করব। যেহেতু আজকে প্রথম দিন, আমরা খুব বেশি বিষয় নিয়ে আজকে আর কথা বলবো না। একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট এবং ড্রপ ডাউন লিস্ট। যেমন ধরেন, ওকে আমার অন্য বিষয় আছে, থাকুক। আমি একটা রেঞ্জকে কপি করলাম, দেখেন কপি করছি, দেখেন ডুপ্লিকেট গুলো কিন্তু ডুপ্লিকেট আছে। এখানে অ্যালিস অনেকবার আছে, অ্যালিস একাধিকবার আছে, মাইকেল সরি অ্যালিস নাই, সাইমন, হ্যাঁ মারিও একাধিকবার আছে, এগুলো কালার হয়েছে। একই জিনিস বারবার এখানে আছে। তো আমি যদি চাই যে এক জিনিস একবার থাকবে, একবারের বেশি থাকবে না, যেটাকে বলা হচ্ছে ইউনিক ভ্যালু থাকবে, ডুপ্লিকেট রিমুভ হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। সেটার জন্য আমাকে যেতে হবে, এটা অনেক বড় ডাটা থাকতে পারে, সেটা যত বড়ই হোক, সেগুলো থেকে আমি সব ডুপ্লিকেট রিমুভ করে দেবো, শুধু ইউনিক গুলো থাকবে। রেঞ্জটাকে সিলেক্ট করে যাব ডেটা ট্যাবে, এখানে টেক্সট কলামের পাশে আছে রিমুভ ডুপ্লিকেটস, এটাতে ক্লিক করে জাস্ট ওকে বলে দিব। সে আমাকে বলে দিবে যে কতগুলো ডুপ্লিকেট ছিল এবং এখন বর্তমানে কতগুলো ইউনিক আছে। 6 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড এন্ড ভাইয়া সব সময় যদি এরকম ধরেন মানে ডুপ্লিকেট যদি টেক্সট যদি থাকে, তাহলে কি এরকম লাল দাগ হয়ে উঠে এরকম ভাবে? না না, কখনোই উঠে না। আসলে একটা ফাংশন অপশন দেওয়া আছে, সেই জন্য আচ্ছা, উঠছে। হ্যাঁ, সেই আচ্ছা সেটাও আমি ফাংশনটা দেখাই কি? দিচ্ছি, সেটা দেখাই দিচ্ছি। ওকে, আমি দেখাই দিচ্ছি পরে। ওকে, 6 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড এন্ড রিমুভড, 10 ইউনিক ভ্যালুস রিমেন, 10টা ইউনিক রয়েছে। ওকে বলে দিলাম। এবার দেখেন আর কালার নাই, তাই না? কালার নাই। তো আমি আগে আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন, জাস্ট ইউনিক গুলো রইলো এখানে। ওকে, নেক্সট হলো এটা ড্র্যাগ করলে ডুপ্লিকেট থাকলে কালার হবে কিভাবে, সেটা আমাদের আলাদা ক্লাস আছে বা কথা বলবো, আমি এখানে দেখাই দিচ্ছি। আগে এটা কিভাবে যেভাবে ছিল সেটা রিমুভ করি। কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে এই কাজ করে, এই জন্য আগে এটাকে ক্লিয়ার করতেছি। ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, ওকে বলে দিচ্ছি। এখন এটা ডুপ্লিকেট করলেও কালার হবে না। লক্ষ্য করবেন ডুপ্লিকেট করলেও এখন আর কালার নাই। কন্ট্রোল জেড আগের অবস্থায় আছে। এখন আমি ওই ফাংশনটা অ্যাপ্লাই করবো যাতে কালার হইলে ডুপ্লিকেট হইলে কালার হয়। রেঞ্জটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেলস রুলে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুস, এটাতে ক্লিক করে দিলেই আপনার কালার আসবে। আপনি যে ওকে বললেই হবে আর কি, জাস্ট রেঞ্জ করে ওকে বলে দিলে ডুপ্লিকেট থাকলেই কালার হবে। যেমন ধরেন এই লিনটাকে কপি করে দিই, পরেরটাতে কালার হয়ে গেছে। মারিওকে কপি করে দিই, নিচেরটাতে কালার হয়ে গেছে। অস্কারকে কপি করে দিই, কালার হয়ে গেছে। অর্থাৎ ডুপ্লিকেট হলেই এবার কালার হবে। এটা ছিল কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। আমরা এখান থেকে পরবর্তীতে দেখবো, নেক্সট ক্লাসে আশা করি দেখবো সেটা। আমরা এতক্ষণ দেখছিলাম রিমুভ ডুপ্লিকেট কিভাবে কাজ করে, একটা রেঞ্জের মধ্যে ডুপ্লিকেট থাকলে কিভাবে দূর করে। আমি আবারও দেখাচ্ছি, আবারও কপি করে বাড়াই দিচ্ছি, কন্ট্রোল এস সিলেক্ট করছি। স্যার কপি পেস্টের পরে থেকে যেগুলো বলছেন এগুলো আবার বলবেন? আমি বের হয়ে গেছি হ্যাঁ, সমস্যার কারণে। কপি পেস্টের পরে এই রেঞ্জ গুলোকে আমি যখন টেনে কপি করে দিলাম, আরো তাহলে ডুপ্লিকেট হয়ে গেল এখানে অনেকগুলা, তাই না? হ্যাঁ, এবার এটাকে সিলেক্ট করলাম, ডুপ্লিকেট গুলো চাই না, সেই জন্য ডেটা ট্যাবে যাব, গিয়ে রিমুভ ডুপ্লিকেট বলবো, ওকে বলে দিব। ওকে বলে দিব, ডুপ্লিকেট গুলো চলে যাবে। এই ডুপ্লিকেট গুলো থাকবে না, একটা জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে আমি চাই এখানে একটা ড্রপ ডাউন লিস্ট করতে।
ড্রপ ডাউন লিস্ট মানে কি? যেমন এখানে ক্লিক করলে ঢাকা, চিটাগাং, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট এরকম লিস্ট আসে না, এরকম আসবে। সেই লিস্টের মধ্যে এবার যে এই নামগুলো থাকবে। সাপোজ কার্সার রেখে চলে যাবে ডেটা ভ্যালিডেশনে। এটাতে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, যে ডায়ালগ বক্সের নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন ডায়ালগ বক্স। এই ডায়ালগ বক্সের মধ্যে আপনি দেখতে পারবেন অ্যালাউ অপশন, এনি ভ্যালু, মানে আমি এই সেলের মধ্যে যা খুশি তাই লিখতে পারি, কিন্তু এটা ভ্যালিডেট করে দেওয়া যায়। আমি 18 থেকে 30 এর বেশি এখানে লিখতে পারবো না, আমি নির্দিষ্ট টেক্সটের বাইরে কিছু লিখতে পারবো না, এখানে একটা ড্রপ ডাউন লিস্ট ছাড়া কিছু আসবে না, ইত্যাদি রকমের ভ্যালিডেশন আছে, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা আমরা পরবর্তীতে করবো। এখন শুধু ড্রপ ডাউন লিস্ট দেখবো। অ্যালাউ এর মধ্যে ক্লিক করে আমরা লিস্ট বানাইতে চাই, এই জন্য লিস্ট সিলেক্ট করলে নিচে সোর্স বলে একটা অপশন দিবে, সুযোগ দিবে, এখানে আপনি সোর্স গুলো কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন, অর্থাৎ এই লিস্টের মধ্যে কি কি থাকবে সেটা কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন। না লিখে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ক্লিক করে টান দিয়ে দিলে এখানে রেঞ্জটা চলে আসছে A2 থেকে A11 পর্যন্ত। আপনারা কি এই অপশনটুকু বুঝতে পেরেছেন? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আরেকবার দেখলে ভালো। আরেকবার বলেন ভাইয়া। ওকে, আমি রিপিট করতেছি। এখানে কার্সার রেখে আমি চলে যাচ্ছি ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে এরকম ডায়ালগ বক্স আসবে, এন্ড দেন অ্যালাউ অপশনে আমরা লিস্ট চাচ্ছি বলে লিস্ট সিলেক্ট করতেছি। তখন আমাকে সোর্স নামে অপশন দিল, এখানে এই সোর্স ইনপুট করার জন্য আমি ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, এই সোর্স এখানে চলে আসলো। এবার জাস্ট ওকে বলে দিলেই এর পাশে ছোট্ট একটা অ্যারো আসবে, সেই অ্যারোতে আপনার এই সব নামগুলোকে পাবেন। যখন যাকে খুশি তখন তাকে সিলেক্ট করতে পারবেন। এগুলো নাম না হয়ে ডিপার্টমেন্টের নাম, ব্যাংকের নাম ইত্যাদি হতে পারে। তখন আমার এই ধরনের নাম চেঞ্জ করার উপরে বেস করে এখানে কোনো নিউমেরিক্যাল স্টেটমেন্ট থাকতে পারে, সেটা চলে আসবে, পরবর্তীতে এটা ব্যবহার হবে। আমরা এটা পরবর্তীতে ব্যবহার করব বলে জেনে রাখছি পরবর্তী অপশনের জন্য, এখন আমরা এটা জেনে রাখলাম। আমার এই পুরো ক্লাসের ভিডিওটাই আপনারা পেয়ে যাবেন, যেহেতু ভিডিও পেয়ে যাবেন, এখানকার কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় আবার আপনারা দেখলেই সেখান থেকে প্র্যাকটিস করে শিখতে পারবেন। তাছাড়াও কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারবেন। আর আজকে আমরা যে বিষয়গুলোর কথা বললাম সেগুলো যদি একটু রিভিউ করি, রিপিট করে আসি আইটেমের নামগুলো, সেটা হচ্ছে আমরা ইন্টারফেস নিয়ে কথা বলেছিলাম, ফাইল টাইলের মধ্যে কিভাবে কাজ করে, বেসিক ক্যালকুলেশন, সাম এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, যোগ বিয়োগ, যেমন যোগ বিয়োগ কিভাবে করে, ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, বিয়োগ করা তো সহজ, এর সাথে যদি আবার কিছু যোগ করে দিতে চাই তাহলেও পারবো। ওকে, আর কমিশন এখানে ছিল কাউন্টিং, কাউন্টের অপশন গুলো এখানে আমরা দেখেছি। কাউন্টিং নামে একটা অপশন আছে এখানে, আমি যদি ডিলিট করে দিই, যদি জানতে চাই অর্ডার নাম্বার, কোয়ার্টার 1 এর অর্ডার কতগুলো আছে, এখানের মধ্যে কতগুলোতে ভ্যালু আছে, এটি হলো অর্ডার নাম্বার, নিচেগুলো ডিলিট করে দিলাম, এখানে কতগুলোর মধ্যে ভ্যালু আছে আর কতগুলোর মধ্যে ভ্যালু নাই, ইকুয়াল টু কাউন্ট দিয়ে তো আমরা এই কাজ করতে পারি। এই রেঞ্জ সিলেক্ট করে দিলেই যেগুলোর মধ্যে ভ্যালু আছে সেটা তো অর্ডার হয়েছে, আর ব্ল্যাঙ্ক কতগুলো অর্ডার হয় নাই সেটার জন্য কাউন্ট, ব্ল্যাঙ্ক দিয়ে এই অর্ডার হয় না এর সংখ্যা আমরা জানতে পারি। একটা প্র্যাকটিস ফাইল, আপনারা এটা প্র্যাকটিস করবেন। তারপর জয়েন্ট টেক্সট একসাথে জয়েন কিভাবে করে, এম সাইন দিয়ে বা M% সাইন দিয়ে জয়েন করা যায়, এখানে কিন্তু এটা থাকার কথা না, সেটা উপরে দিয়ে দিচ্ছি, এটা ফর্মুলা, ফর্মুলা, আর এটা হচ্ছে ফাংশন, আর এখানে বলা আছে ডিফারেন্স বিটুইন ফাংশন এন্ড ফর্মুলা। চেঞ্জ কেস কিভাবে চেঞ্জ করে, এটা আমরা দেখাই না, এটা আমি একটু দেখাই দিচ্ছি, খুবই সহজ। কেস চেঞ্জ কিভাবে করে, মানে লোয়ার কেসে আছে আপার কেস করতে চাই, ভেরি সিম্পল, ইকুয়াল টু আপার নামে ফাংশন আছে, ট্যাব দিয়ে সিলেক্ট করবো, অ্যামাউন্ট কে ক্লিক করে দিলেই এটা আপার কেস হয়ে যাবে, সবগুলো আপার কেস হয়ে যাবে, মানে বড় হাতের বলতে পারেন। আর লোয়ার কেস হচ্ছে লোয়ার নামে ফাংশন আছে, এবার আপনি এই আপার কেসটাকে বলে দেন, ওটাকে বলার দরকার নাই, তাহলে এই আপার কেস গুলো সবকে লোয়ার কেস করে দিবে। প্রপার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের শুরু হবে, প্রপার। এই মামুন খানকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সরি মামুন খানকে সিলেক্ট করা যাবে না, সিলেক্ট করতে হবে এই মামুন খানকে, ক্যাপিটাল লেটার, এই ক্যাপিটালের মামুন খান গুলোকে সবাইকে এরকম ভাবে প্রপার কেজে করে দিল, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল। আপার ফাংশন আছে আপার কেজের জন্য, লোয়ার ফাংশন আছে লোয়ার কেজের জন্য। ভাইয়া আমরা মানে যে প্রপারের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে এই মামুন খানকে করা যাবে না, ওইটা করতে হবে, মানে বি কলামেরটা করবো না সি কলামেরটা করবো, এটার কারণ কি? কারণ হলো এখানে আছেই প্রপার অবস্থায়, মানে প্রত্যেকটা লেটার আছে বড় হাতে দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রপারের কাজটাই তো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে বড় হাতে করে দিবে, তাহলে এইটাকে তার কনভার্ট করার সুযোগ নাই। সেই জন্য আমরা যদি ছোট হাতেরটাকে সিলেক্ট করি, অর্থাৎ এই লোয়ার কেস সিলেক্ট করি, সে আমাকে এমটাকে বড় এবং কে ছোট করে দেয় কিনা এটা দেখতে পারবো।
মামুন খানকে সিলেক্ট করলে সেটাও দেখতে পারবো, কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবো না। আসলে এটা তো আছেই প্রপার কিজে, তাই না? সেই জন্য আমরা অন্যটা সিলেক্ট করলাম। ধরেন আমি মামুন খানকে সিলেক্ট করলাম, সে মামুন খান ক্যাপিটাল করে দিল। ইজ ইট ক্লিয়ার? জি ভাই। ওকে, আমরা এই জন্য যদি আমরা আপার কেসটাকে প্রপারে করি তাহলেও হবে নাকি? হ্যাঁ, এই যে এখানে যদি আমি এই মামুন খানকে না দিয়ে এই মামুন খানকে দিলাম, C2 কে দিলাম, তখনও হবে। যেমন আমি এটা যে করেছি এটা হ্যাঁ মানে হবে আর কি, জাস্ট হবে সেম। ওকে, ভেরি সিম্পল, জাস্ট ফাংশনের নাম চালু করে দিব, তাহলে এই তিনটা ফাংশন আমরা করতে পারবো। আর খুবই সহজ, জাস্ট ব্র্যাকেটের মধ্যে এই রেফারেন্সটা দিয়ে দিতে হয়। এখানে সলিউশন ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। টেক্সট অ্যাপার্ট কিভাবে কাজ করে, ফাংশন দিয়ে সেটা দেখাইছি, লেফট রাইট মিড, এরপরে অপশন দিয়ে কিভাবে করে সেটাও ভিডিওতে রয়েছে। এরপর শীট 1 এর মধ্যে কিছু শর্টকাটস রয়েছে, ড্রপ ডাউন লিস্ট কিভাবে করে সেটা আমরা এখানে দেখেছি। এটা আমরা দেখবো, প্র্যাকটিস করব নিজের মতো করে। এরপরে শীটগুলোতে এখন আর যাবো না, এখানেও আরো শীট রয়েছে, হাইড করা আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আমি শীট ওপেনিং হিসেবে রেখে দিচ্ছি এই প্রথম শীটটাকে, আপনারা এই শীটগুলো। স্যার হচ্ছে কাউন্টিং শিটে ওখানে হচ্ছে কোয়ার্টার গুলোর মানে কি আর টোটাল থেকে কোয়ার্টার কিভাবে বের করে? আচ্ছা, এখানে এটা এই শীটটার কথাই তো বলছেন? হ্যাঁ স্যার এটাই। আচ্ছা, এখানে হচ্ছে অর্ডার নাম্বার, মানে কতগুলো অর্ডার হয়েছে এই কোয়ার্টার 1 এ। Q1 মানে কোয়ার্টার 1, এই Q1। যদি আমি বলতাম Q3, তার মানে বুঝাইতাম যে এখানে কোয়ার্টার 3 তে অর্ডার কতগুলো হয়েছে, অর্থাৎ কতগুলোর মধ্যে ভ্যালু আছে সেটা আমি জানার জন্য একটা ফাংশন ব্যবহার করেছি, তার নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট ফাংশন দিয়ে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলেই সে বলে দিবে যে কয়টার মধ্যে ভ্যালু আছে, 18টার মধ্যে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ব্ল্যাঙ্ক কয়টা আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন দিয়ে দেখা যাবে। এভাবে আমরা একটা রেঞ্জের মধ্যে কতগুলো ডেটা আসছে, কতগুলো ডেটা আসে নাই, অথবা কতগুলো ডেটা আছে, কতগুলো ডেটা নাই, কতগুলো নাম্বার আছে, কতগুলো টেক্সট আছে, কতগুলো নাম্বার এবং টেক্সট দুইটা মিলে আছে, ইত্যাদি বিষয়গুলো জানতে পারবো। সেগুলো আমরা দেখেছি এই শীটের মধ্যে। ভিডিও আপনি যদি পরে জয়েন করে থাকেন, ভিডিওতে এই শীটের ডিটেইলস দেখলেই এই জিনিসগুলো একদম ক্লিয়ার বুঝে যাবেন। না, স্যার আমি এটা বলিনি, হচ্ছে টোটাল থেকে কোয়ার্টারটা কিভাবে বের করতেছেন আর কোয়ার্টার গুলোর মানে কি? ওটা হচ্ছে আমরা চারটা যোগ করছি পর কোয়ার্টার যোগ করছি পর টোটালটা পেয়েছি। তো মানে কোয়ার্টারটা কিভাবে বের করবো একটা এই টোটাল সংখ্যা? কোয়ার্টারটা ইনপুট করা, মানে আমরা ডাটা এন্ট্রি করা আছে, কোয়ার্টারটা মানে আগে থেকেই ইনপুট করেছি আমরা কোনো না কোনো, হয়তো এটা এটার মানে ওয়েবসাইটে কি? অর্ডার করেছে, কেউ ওয়েবসাইটে অর্ডার করেছে, সেটা ডাটাবেজে ডাটা ছিল, এক্সেলে ডাউনলোড করে এনে দিয়েছে অফিসারকে, বলছে এখন এটার উপর অ্যানালাইসিস করো, কতগুলো কোন প্রোডাক্ট অর্ডার হলো, কারা কতগুলো অর্ডার করলো, ইত্যাদি। ওকে, থ্যাংক ইউ। মানে এই ডাটাটা আর কি অলরেডি আমাদের কাছে এক্সিস্টিং ডাটা আছে। এক্সেল হচ্ছে ডাটা প্রসেসিং সফটওয়্যার, থাকা ডাটার উপরে আমরা প্রসেস করব, অ্যানালাইসিস করব, অথবা চাইলেও ডাটা এন্ট্রি করতে পারবো। কিন্তু ডাটা এন্ট্রি কাজ তো এইভাবে এখন আর করে না, ওয়েবসাইটে ডাটা থাকে সেটা ডাউনলোড করে বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজারদেরকে, অফিসারদের দেয়, সেখান থেকে ডাটা সর্ট করে যাকে যেটা দেওয়া দরকার সেটা তাকে দেয়, তাকে অ্যানালাইসিস করতে বলে, এবং তাদের সেই ডাটা প্রোডাক্ট অর্ডার অথবা অর্ডার অনুসারে তারা পারচেজ অর্ডার অনুসারে তারা প্রোডাক্ট ডেলিভারি প্রসেসে যায়। যদি আমি একটা শপিং কার্টের কথা চিন্তা করি, অথবা কোনো অর্গানাইজেশনের বাইং প্রসেসের কথা বলি, সব ক্ষেত্রে তো লেনদেন মানে হচ্ছে তারা অর্ডার করে, অর্ডার অনুসারে পারচেজ অর্ডার দেয়, পিও দেয়, সেটার উপর বেস করে তার প্রোডাক্ট ডেলিভারি হয়, পেমেন্ট আসে। এই সবগুলোই তো সব জায়গায় একই রকম। সেটাকে ব্যাংকে বলেন, ব্যাংকে আইসা ব্যাংকের কি করে টাকা উঠায়, জমা দেয়, এই তো সেগুলো অনলাইনে হয়, সেখান থেকে ডাটা এনে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করতে হয়। এখানে এরকম কিছু, যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আজকে এখানেই রাখবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি, আজকের সেশনের পরে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, নয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের সেশন শেষ করব। ভাইয়া, আপনি আপনি বলেছিলেন যে এক্সেল এর যে ওই যে 16 এর যে ভার্সনটা, ওটার লিংক আপনি দিয়ে আচ্ছা, দিবেন, ওটা 16 দিয়ে দিবেন। আর কিভাবে আচ্ছা, ওটা আমি আসলে এখন ইনস্টল করবো ভাই, একটু যদি বলতেন ভালো হতো। আরেকবার বলেন, আমি কথাটা বুঝি নাই। মানে এক্সেল এর আপনি এই যে 16 এর যে ভার্সনটা, মানে 16 এর ভার্সনটা দিবেন বলছিলেন, লিংক দিয়ে দিবেন বলছিলেন, আপনারা ডাউনলোড করে নিন, সেট করে নিন, এরকম বলছিলেন। এই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করলেই 16 এর সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, এখানে ডাউনলোড করে নেবেন। এটা কপি করে রাখেন অথবা সরাসরি ক্লিক করেন, এটা ডাউনলোড অপশনে চলে যাবে। এই যে ড্রাইভে যাবে, এটা ডাউনলোড করে, এই যে ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন। হ্যাঁ,
ওকে, স্যার আজকে ক্লাসটা মানে মিস করেছিলাম, আমার আরেকটা ক্লাস ছিল, এটা কি স্যার পুরো রেকর্ডিং শোনা যাবে পরে? ক্লাসের পুরো ভিডিওটাই আপনাকে মেইল করে দেওয়া হবে, আপনি পুরো ভিডিওটাই দেখতে পারবেন। জি জি, ভিডিও ভিডিও, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আর যারা যুক্ত হয়েছিলেন এবং যুক্ত আছেন তাদেরকে আবারও ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য, এবং আশা রাখি পরবর্তী সেশনগুলোতেও আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে এই বিষয়টি শেখার জন্য বা এই বিষয়গুলো জানার জন্য সময় বের করে আমাদের সাথে যুক্ত হবেন। নিয়মিত আমাদের সাথে কানেক্টেড থাকবেন, কেননা রেগুলারিটি এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় ফর ইউর স্কিল ডেভেলপমেন্ট, ফর লার্নিং দ্য বেস্ট and for getting the certificate also. So everyone, stay connected with us every session. আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কারো কোনো